স্যার মোড অন করলে কথা বলতে সমস্যা হচ্ছে স্যার, সবাইকে মোড অফ করে রাখতে হবে। আমি শুরুতেই বলছি সবাইকে মুড অফ করতে হবে। হ্যাঁ, আমি শুধু বলছিলাম যে জোবাইরকে আমি কোশ্চেন করব যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা একজনের, কারণ সবাই রিপ্লাই দিলে ডিস্টার্ব হবে। ওকে, তাহলে আসো, তাহলে মূলধন বাজেটিং বলতে কি বলছিলাম? মূলধন বাজেটিং হচ্ছে এক ধরনের পরিকল্পনা যেটির মাধ্যমে কোথায় বিনিয়োগ করলে একজন ইনভেস্টরের মুনাফা অধিক হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, আমরা ওই ধরনের প্রজেক্টে বিনিয়োগ করব যে প্রজেক্টে ঝুঁকি কম। কার সাউন্ড শোনা যাচ্ছে? যে ভাইয়া আওয়াজ আসতেছে তো ভাইয়া, প্রবলেম হচ্ছে, আওয়াজ আসতেছে। আমি সবাইকে মুড আমি ইয়া করে দিই সবাইকে। হ্যাঁ, আমি সবাইকে মুড অল করে দিই। হ্যাঁ ভাই, সবাইকে করে দেন। আমি সবাইকে মুড করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে কোশ্চেন করে রাখ, কোশ্চেনটা করবা, আমি পরে আনসার দিব। ওকে, তাহলে মূলধন বাজেটিং বলতে বোঝাচ্ছে কি, যেখানে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করা যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং হচ্ছে এক ধরনের পরিকল্পনা। ঠিক আছে, তাহলে আমরা এমন প্রজেক্টে বিনিয়োগ করব যেখানে ঝুঁকি কম, লাভ বেশি, খরচ কম, এই টাইপের প্রজেক্টে আমরা কি করব, ইনভেস্ট করব। এখন আসো যে আমাদের ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। এখানে ক্যাপিটাল বাজেটিং এ দুই ধরনের টেকনিক্স অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, যেটাকে আমরা সনাতন পদ্ধতি বলি, আর একটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। হ্যাঁ, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড বাট্টাকৃত পদ্ধতি। তো ট্রেডিশনাল মেথডের মধ্যে দেখো এই টপিকস গুলোর সাথে তোমরা আগে থেকে পরিচিত। পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক রিসিপ্রোকাল, তারপরে আছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, তারপরে আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেগুলো আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করার ক্ষেত্রে সবগুলোই লাগবে। এগুলো সূত্র জানতে হবে, এবং পাশাপাশি এগুলো কিভাবে এগুলোর মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়, একটা প্রতিষ্ঠানে কিভাবে এগুলোর মাধ্যমে সিদ্ধান্ত নেয় সেটাও জানতে হবে। এরপর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর মধ্যে আছে নেট নেট প্রেজেন্ট ভ্যালু আছে, আইআরআর আছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আছে, এমএপিআই মেথড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মাল্টিপল আইআরআর, মডিফাইড আইআরআর। এমএপিআই মেথড, মাল্টিপল আইআরআর, মডিফাইড আইআরআর এগুলো সাধারণত পরীক্ষায় আসে না। ঠিক আছে, তেমন একটা ডিটেলস জানারও দরকার নাই। তো আসো আমরা প্রথমে যে এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে অঙ্ক করার জন্য, যে ফর্মুলাগুলো প্রয়োজন, ওই ফর্মুলাগুলো আগে আমরা একটু ডিটেলস দেখি, তারপরে আমরা ম্যাথে চলে যাব। দেখো, প্রথমে এটা অনেকের আইডিয়া আছে এগুলো, যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ছো, থার্ড ইয়ারও আমি আমি নিজেই পড়াইছিলাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে। হ্যাঁ, থার্ড ইয়ার আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়াইছিলাম, তো অনেকের আইডিয়া আছে। তারপরে একটু দ্রুত রিভিউ করে যাচ্ছি, এরপর আমরা মূল অঙ্কে চলে যাব। হ্যাঁ, একটু দ্রুত রিভিউ করে যাচ্ছি। দেখো, পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে দুইটা সূত্র আছে এখানে। একটা হচ্ছে ইকুয়াল ক্যাশ ফ্লো, আর একটা হচ্ছে আনইকুয়াল ক্যাশ ফ্লো। ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আনইকুয়াল ক্যাশ ফ্লোটাই আসে ম্যাক্সিমাম সময়, কারণ ইকুয়াল ক্যাশ ফ্লোর অঙ্কগুলো সহজ, সেজন্য আনইকুয়াল ক্যাশ ফ্লোর তাই বেশি পরীক্ষায় আসে। তো ইকুয়াল ক্যাশ ফ্লো মানে কি, যদি তোমাকে প্রত্যেক বছরে ক্যাশ ফ্লোটা সমান থাকে তাহলে আমরা সেটাকে বলবো ইকুয়াল ক্যাশ ফ্লো। আর যদি প্রত্যেক বছরে ক্যাশ ফ্লোটা সমান না থাকে তাহলে আমরা সেটাকে বলবো আনইকুয়াল ক্যাশ ফ্লো, যেটা তুমি প্রশ্ন দেখেই বুঝতে পারবা। ঠিক আছে, প্রশ্ন দেখলে যদি প্রত্যেক বছরে ক্যাশ ফ্লো যদি সেম হয়, মনে করো 10,000 টাকা, প্রথম বছরেও 10,000, দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছরে 10,000, প্রত্যেক ইয়ারে যদি ক্যাশ ফ্লো একই থাকে সেটাকে বলবো ইকুয়াল ক্যাশ ফ্লো, তখন ইকুয়াল ক্যাশ ফ্লোর সূত্র ইউজ করব। আর যদি দেখি যে না, প্রত্যেক ইয়ারে ক্যাশ ফ্লোটা ডিফারেন্ট, যেমন ফার্স্ট ইয়ারে 10,000, সেকেন্ড ইয়ারে 15,000, বা থার্ড ইয়ারে 20,000, এক এক বছরের ক্যাশ ফ্লো যদি এক এক রকম হয় তখন সেটাকে বলবো আমরা আনইকুয়াল ক্যাশ ফ্লো। ঠিক আছে, ক্যাশ ফ্লো ইকুয়াল হলে এনসিও বাই এনসিবি, আর ক্যাশ ফ্লো যদি আনইকুয়াল হয় তাহলে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এগুলোর প্রয়োগ আমরা অঙ্কে দেখাবো। আশা করি এগুলো জানো যে এগুলো কোন রূপটা। পিভিপি মিনস হচ্ছে পেব্যাক পিরিয়ড, বিনিয়োজিত মূলধন কত সময়ের মধ্যে উঠে আসবে। আমি একটা জায়গায় যে ইনভেস্ট করব সেই ইনভেস্টমেন্টের টাকাটা কত দিনের মধ্যে উঠে আসবে সেটা ডিসিশন নেওয়া হয় পেব্যাক পিরিয়ডের মাধ্যমে। মনে করো একটা প্রজেক্টে তুমি 5 বছরের জন্য বিনিয়োগ করছো, এখন 3 বছরের মধ্যে তোমার বিনিয়োজিত মূলধন উঠে আসছে, তাহলে আমরা বলতে পারবো এই প্রজেক্টটা আমাদের জন্য ভালো।
কেননা আমি টাকাটা চাইলে পুনরায় অন্য কোথাও বা অন্য কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে পারবো। সেজন্য পাশে দেখো একটা 3 নম্বর শেষ কলামে কিন্তু লেখা আছে যে কখন পেব্যাক পিরিয়ড অ্যাকসেপ্ট হবে, কখন রিজেক্ট হবে। প্রথমে লেখা আছে কি, পেব্যাক পিরিয়ড যদি প্রজেক্ট লাইফ থেকে ছোট হয় তাহলে অবশ্যই কি হবে, অ্যাকসেপ্ট হবে। প্রজেক্ট লাইফ, মনে করো একটা প্রজেক্টের এস্টিমেটেড লাইফ 5 বছর, এখন তুমি পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করে দেখলা আনসার আসছে 3 বছর, তাহলে অবশ্যই তুমি সেই প্রজেক্টকে অ্যাকসেপ্ট করবা। কেন অ্যাকসেপ্ট করবা? কারণ তুমি 5 বছরের জন্য বিনিয়োগ করছো কিন্তু টাকাটা 3 বছরের মধ্যেই উঠে আসছে, তাহলে তুমি টাকাটা এখন আরেক জায়গায় ইনভেস্ট করতে পারবা, এটা তোমার জন্য লাভ। এরপর যদি এরকম হয় পেব্যাক পিরিয়ড প্রজেক্ট লাইফের চেয়ে যদি বেশি হয়, তুমি বিনিয়োগ করছো 5 বছরের জন্য কিন্তু টাকাটা আস্তে আস্তে 6 বছর 7 বছর 8 বছর লাগতেছে, তাহলে এটা তোমার জন্য ভালো নয়, ওই প্রজেক্টটা তোমার প্রতিষ্ঠানের জন্য ভালো নয়। তুমি তখন ওই ইনভেস্টমেন্টটা রিজেক্ট করে দিবা, ওখানে তুমি ইনভেস্ট করবা না। এরপর যদি এরকম হয়, আনসার যদি এরকম আসে যে প্রজেক্ট লাইফ যা পেব্যাক পিরিয়ডও আসছে তা, তাহলে তখন তুমি কি, তোমাকে যদি বলে যে তাহলে এখন আপনি ডিসিশন কি দিবেন, তাহলে তুমি তখন ডিসিশন দিবা মে অ্যাকসেপ্ট অর রিজেক্ট, মে অ্যাকসেপ্ট অর রিজেক্ট, অর্থাৎ এটা অ্যাকসেপ্টও হতে পারে অথবা রিজেক্টও হতে পারে, এটা ইচ্ছা। আমার কথা কি বুঝছো কিনা? আচ্ছা, বুঝলেও কোনো রেসপন্স করতে পারবে না কারণ সবাইকে আমি মুট করে রাখছি। আচ্ছা, এরপর আসো 2 নাম্বার ফর্মুলা, পেব্যাক রেসিপ্রোকাল। পেব্যাক রেসিপ্রোকাল হচ্ছে পেব্যাক পিরিয়ডের উল্টোটা, পেব্যাক পিরিয়ডের উল্টোটা হচ্ছে পেব্যাক রেসিপ্রোকাল। দেখো ফর্মুলায় এই যে এখানে এক নম্বরে ছিল কি এনসিও বাই এনসিবি, আর এখানে 2 নম্বরে দেখো এনসিবি চলে গেছে উপরে, এনসিও চলে আসছে নিচে, অর্থাৎ পেব্যাক পিরিয়ডকে উল্টো করে দিলে পেব্যাক রেসিপ্রোকালটা পাওয়া যায়, বিপরীতটা পাওয়া যায়। এটা হচ্ছে ইকুয়াল ক্যাশ ফ্লো, আর আনইকুয়াল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে জাস্ট আনইকুয়াল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে জাস্ট 1/PBP, ঠিক আছে? পেব্যাক পিরিয়ডকে উল্টাই দিলে পেব্যাক রেসিপ্রোকাল পাওয়া যায়। এরপর আসো 3 নম্বর ফর্মুলা, এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন, গড় উপার্জনের হার। মনে করো তোমাকে 2টা প্রজেক্টে গড় উপার্জনের হার দেওয়া আছে, একটা প্রজেক্টে মনে করো এআরআর দেওয়া আছে 5%, আর একটা প্রজেক্টে দেওয়া আছে মনে করো 7%। এখন তোমাকে ডিসিশন নিতে বলছে যে আপনি কোন প্রজেক্টে ইনভেস্ট করবেন। অবশ্যই যে প্রজেক্টের এআরআর বেশি তুমি ওই প্রজেক্টে ইনভেস্ট করবা। এআরআর মিন্স অ্যাভারেজ রেট অফ রিটার্ন, মানে গড়ে তুমি কি পরিমাণ রিটার্ন পাচ্ছ। এখানে রিটার্ন বলতে লাভকে বোঝাচ্ছে, এখানে আমরা তো রিটার্ন বলতে বুঝি ফেরত, আসলে এখানে রিটার্ন বলতে ফেরত বোঝায় না, এখানে রিটার্ন ফিনান্সে রিটার্ন বলতে লাভকে বোঝাচ্ছে, যে তুমি গড়ে কি পরিমাণ তোমার লাভ হচ্ছে। তাহলে যে প্রজেক্টে গড় লাভের হার বেশি আমি অবশ্যই ওই প্রজেক্টটাকে কি করব, অ্যাকসেপ্ট করব। আর যে প্রজেক্টে গড়ে লাভের হার কম, এআরআর কম, আমি সেটা অ্যাকসেপ্ট করব না। তাহলে এআরআর নির্ণয় করার সূত্র হচ্ছে ইকুয়াল ক্যাশ ফ্লোতে দেওয়া আছে অ্যানুয়াল ইএটি বাই এভারেজ ইনভেস্টমেন্ট, আর আনইকুয়াল ক্যাশ ফ্লোতে দেওয়া আছে এভারেজ ইএটি বাই এভারেজ ইনভেস্টমেন্ট। তো এভারেজ ইএটি এভারেজ ইনভেস্টমেন্ট প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না, আমাদেরকে ওয়ার্কিং করতে হবে। তো ওয়ার্কিংটা আমি নিচে দিয়ে দিছি যে ওয়ার্কিং করে কিভাবে আমরা বের করব। দেখো এই যে এভারেজ ইনভেস্টমেন্ট বের করা হয় কিভাবে, এনডব্লিউসি প্লাস আইসিএম প্লাস এসবি/2। এনডব্লিউসি মানে হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এগুলো কিন্তু অনেকের জানা আছে, তারপরও রিভিউ করতেছি, কেউ কেউ হয়তো একটু কম আইডিয়া আছে, আবার কারো কারো খুব ভালো আইডিয়া আছে। যাদের ভালো আইডিয়া আছে তারা জাস্ট একটু রিভিশন হিসেবে নিয়ে নাও, হ্যাঁ। আর যার আইডিয়া কম সে একটু ভালো করে দেখবা। তো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে এনডব্লিউসি প্লাস আইসিএম প্লাস এসবি/2। এনডব্লিউসি মানে জানি নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, যদি প্রশ্ন থাকে তাহলে বসাবো, অধিকাংশ সময় প্রশ্ন এটা থাকে না, তখন আমরা শূন্য বসাবো। এফ এর ইনিশিয়াল কস্ট, এফ এর সেলভেজ ভ্যালু। কেউ কি প্রশ্ন করছো নাকি? স্যার একটু কথা বলি। হ্যাঁ বলো বলো। স্যার একটু পেজটা উপর উঠালে ভালো হয়, দেখতেছে না। নিচে দেখা যাচ্ছে না? আচ্ছা জি জি স্যার, নিচে দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো তাহলে এভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল আর প্লাস ইনিশিয়াল কস্ট প্লাস সেলভেজ ভ্যালু, নিচে হচ্ছে 2। এরপর এভারেজ ইএটি, টোটাল ইএটি কে জাস্ট
প্রজেক্ট লাইফ দিয়ে ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে। আর ডিসিশনের কথা তো বললামই তোমাদেরকে যে এআরআর বেশি হলেই প্রজেক্ট অ্যাকসেপ্ট হবে। এরপর আসো আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটু দ্রুত বলে যাচ্ছি। রিটার্ন অন ইনভেস্টমেন্টে ইকুয়াল ক্যাশ ফ্লো হলে অ্যানুয়াল ইএটি বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট, আর যদি আনইকুয়াল ক্যাশ ফ্লো হয় তাহলে সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট। অরিজিনাল ইনভেস্টমেন্ট মানে ওই যে আমরা যে শুরুতে যে ইনভেস্টমেন্টটা করা হবে সেটাকে মিন করতেছে। আর অ্যাভারেজ ইএটি কিভাবে বের করতে হয় সেটা তার আগে সূত্রের মধ্যে দেওয়া আছে, যে অ্যাভারেজ ইএটি কিভাবে বের করতে হয় তা সেটা আগে সূত্রের মধ্যে দেওয়া আছে। টোটাল ইএটিকে অ্যাসেট লাইফ দিয়ে ভাগ করব। এরপর আসো 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করে? টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বাদ দিব। টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য একটা কম্পিউটেশন টেবল করতে হয়, যেটা আমি নিচে দিয়েছি, একটু পরে দেখাবো। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে নেট ক্যাশ আউটলে, এনসিও মিন্স নেট ক্যাশ আউটলে, বাদ দিলে এনপিভি পাবো। এখন তোমাকে যদি বলে যে আপনি এনপিভি দিয়ে একটা ডিসিশন দেন, হ্যাঁ, দুইটা প্রজেক্টের মধ্যে এনপিভি দিয়ে একটা ডিসিশন দেন, তখন আপনি কোন প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবেন? তাহলে তোমাকে বলতে হবে যে প্রজেক্টের এনপিভি হায়ার সেই প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব। যে প্রজেক্টের এনপিভি বড় তাকে আমি অ্যাকসেপ্ট করব। এখন মনে করো যদি একটা পজিটিভ একটা নেগেটিভ আসে, তাহলে তখন তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা? তাহলে যেটা পজিটিভ অবশ্যই আমি সেটাই অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, এই ডিসিশনে ওটাই লেখা আছে। এরপর প্রফিটেবিলিটি ইন্ডেক্স, পিআই মিন্স হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালুকে পিবি অফ এনসিও, হ্যাঁ, পিবি অফ এনসিও দিয়ে ভাগ করে দিলেই জাস্ট প্রফিটেবিলিটি ইন্ডেক্স পাওয়া যাবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে একটা ডিসিশন আছে কি, ডিসকাউন্টিং ফ্যাক্টরের চেয়ে যদি প্রফিটেবিলিটি ইন্ডেক্স কম হয়, ডিসকাউন্টিং ফ্যাক্টর মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটালের অপর নামই হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর। অর্থাৎ ক্যাপিটালের খরচের চেয়ে, মূলধনের খরচের চেয়ে যদি প্রফিটেবিলিটি ইন্ডেক্স, লাভের হার যদি কম হয়, তাহলে অবশ্যই প্রজেক্টটা রিজেক্ট হবে। হ্যাঁ, আমার মূলধন ব্যয় থেকে যদি লাভের হারটা কম হয়, তাহলে আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব না। আর যদি এরকম হয় যে আমার প্রফিটেবিলিটি ইন্ডেক্স, লাভের হার ডিসকাউন্টিং ফ্যাক্টর, দ্যাট মিনস কস্ট অফ ক্যাপিটালের চেয়ে যদি আমার লাভের হারটা বেশি হয়, তাহলে অবশ্যই আমি ওই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। আর যদি খরচ আর উপার্জনের হার দুটাই যদি সমান হয়, তখন আমরা অ্যাকসেপ্ট করতেও পারি, আবার নাও করতে পারি। এরপর আসো 7 নাম্বার ফর্মুলা, এনপিআই, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। জাস্ট এনপিভি কে এনসিও দিয়ে ভাগ করে দিব, তাহলেই হয়ে যাবে। এরপর 8 নাম্বার ফর্মুলা, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। প্রেজেন্ট ভ্যালু শুরুতে যে একটা পেব্যাক পিরিয়ড দিয়েছি, ওই পেব্যাক পিরিয়ডের সূত্র আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের সূত্র কিন্তু সেম হইলেও মান কিন্তু ভিন্ন। পেব্যাক পিরিয়ডের মান বসাতে হয় এক কলাম থেকে, আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের মান বসাতে হয় আরেক কলাম থেকে, একটু পরে নিচে দেখবা। এরপর আসো 9 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন সূত্র হচ্ছে a প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এগুলোর এক একটা পূর্ণরূপ আছে, পূর্ণরূপগুলা আমরা অঙ্ক করার সময় বলবো। তারপর আমি একটু করে বলি, এখানে এ মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, অনেকে এটাকে এলডিআর বলে। বি মানে হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, অনেকে এটাকে এইচডিআর বলে, হায়ার ডিসকাউন্ট রেট। সি মানে হচ্ছে লোয়ার পজিটিভ এনপিভি, হ্যাঁ। ডি মানে হচ্ছে নেগেটিভ এনপিভি। অর্থাৎ আইআরআর করতে হলে একটা পজিটিভ এনপিভির প্রয়োজন হয়, একটা নেগেটিভ এনপিভির প্রয়োজন হয়, একটা লোয়ার ডিসকাউন্ট রেট থাকতে হয়, একটা হায়ার ডিসকাউন্ট রেট। এগুলো তোমাদের জানা আছে, তারপরে একটা রিভিউ করে দিলাম। এখন তোমাকে যদি বলে আপনি আইআরআর দিয়ে ডিসিশন দেন, প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবেন নাকি রিজেক্ট করবেন, তখন তুমি কি ডিসিশন দিবা? তুমি তখন দেখবা তোমার আইআরআর এর আনসার কি আসছে। আইআরআর এর আনসার যদি কস্ট অফ ক্যাপিটালের চেয়ে ছোট হয়, তাহলে তুমি রিজেক্ট করবা। আইআরআর মানে অভ্যন্তরীণ উপার্জনের হার, উপার্জনের হার মানস লাভের হার, ঠিক আছে। তো তোমার উপার্জনের হার যদি খরচের তুলনায় কম হয়, খরচের তুলনায় যদি উপার্জন কম হয়, তাহলে তো তুমি ওই প্রজেক্টে কখনোই ইনভেস্ট করবা না, প্রজেক্টটা তুমি রিজেক্ট করবা। আর যদি উপার্জনের হার খরচের চেয়ে যদি বেশি হয়, আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বড় হয়, উপার্জনের হার যদি মূলধন ব্যয়ের চেয়ে বেশি হয়, তাহলে অবশ্যই আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। আর যদি এরকম হয় উপার্জনের হার এবং খরচের হার দুটোই সমান, তাহলে অ্যাকসেপ্টও হতে পারে অথবা রিজেক্টও হতে পারে, যেটা অঙ্কের মধ্যে দেখাবো। আচ্ছা, সর্বশেষ দুইটা ফর্মুলা আছে, যে সারপ্লাস লাইফ, অ্যাসেট লাইফ থেকে পেব্যাক পিরিয়ড বাদ দিব, আর ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে
স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনের সূত্র সবচেয়ে বেশি ইউজ হয়। স্ট্রেট লাইন মেথড, ডেপ্রিসিয়েশনের অনেকগুলো মেথড আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় স্ট্রেট লাইন মেথড। এই স্ট্রেট লাইন মেথডের সূত্র হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই অ্যাসেট লাইফ। আসো নতুন পেজ, এই পেজটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি একটা কম্পিউটেশন ট্যাবল দিছি, এই ট্যাবলটা যদি তুমি ভালোভাবে মাথায় সেট করতে পারো, ক্যাপিটাল বাজেটিং থেকে তোমাকে অঙ্ক যেভাবেই দেখ না কেন তুমি অবশ্যই আনসার করতে পারবে। একবার যেভাবেই দেখ, এই ছকটা কম্পিউটেশন ট্যাবলের যে ছকটা দিয়েছি, এটা যদি তুমি মাথায় সেট করে রাখতে পারো, প্রশ্ন যেভাবেই করুক তুমি আনসার করতে পারবা। আমাদের কিন্তু একটা ক্লাস কিন্তু 2টা সেশন, হ্যাঁ একটা ক্লাস কিন্তু 2টা সেশনে 40 মিনিট করে 80 মিনিট। অলরেডি একটা সেশন প্রায় শেষের দিকে, ঠিক আছে, একটা সেশন প্রায় শেষের দিকে। তো এই সেশনটা শেষ হলে অটোমেটিক কিন্তু সবাই লগ আউট হয়ে যাব। তো তোমরা পুনরায় জয়েন করতে ওই আবার একই আইডি একই পাসওয়ার্ড দিয়ে জয়েন করবা, ঠিক আছে। এখন যে আইডি যে পাসওয়ার্ড দিয়ে জয়েন করছো, ঠিক সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে পুনরায় আবার কি করবা, জয়েন করবা, ঠিক আছে। আচ্ছা দেখো, কম্পিউটেশন ট্যাবলে কি লেখা আছে, শুরুতে ইয়ার, প্রায় প্রত্যেকটা প্রশ্নে ইয়ার আর সিএফবিটি প্রশ্নে দেওয়া থাকবে। সিএফবিটি মিন্স ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। প্রায় প্রতিটা প্রশ্নেই, ক্যাপিটাল বাজেটিং এর প্রতিটা প্রশ্নেই এই দুইটা ইনফরমেশন দেয়া থাকবে। আমাদেরকে যে কোনো রিকোয়ারমেন্ট দেখ, যেই রিকোয়ারমেন্ট দেখ, এই ইয়ার আর সিএফবিটি দিয়ে আমরা কিছুই করতে পারবো না। আমাদেরকে সব সময় এই সিএফবিটিটাকে সিএফএটিতে নিয়ে যেতে হবে, অর্থাৎ 7 নাম্বার কলামে নিয়ে যেতে হবে। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সে নিয়ে যেতে হবে একদম সব সময়, ঠিক আছে। কারণ যতগুলো রিকোয়ারমেন্ট আছে ক্যাপিটাল বাজেটিং এ, কোনো রিকোয়ারমেন্টই তুমি শুধুমাত্র সিএফবিটি দিয়ে কমপ্লিট করতে পারবে না। যে কোনো রিকোয়ারমেন্ট তুমি করতে গেলে তোমার কি লাগবে, সিএফএটি লাগবে। এখন প্রশ্নে যদি সিএফএটিটা সরাসরি দেওয়া না থাকে, সবাই জয়েন দেখ, একটু অপেক্ষা করি। এমনি কোনো সমস্যা হচ্ছে না তো, না? আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কের সলিউশন শিট ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপলোড দিয়ে দিব। হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সলিউশন দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে ফেলবা। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে সলিউশন শিট দিয়ে দিব। কার পাশে রেডিও চলতেছে? আচ্ছা আচ্ছা, ভাইয়া আপনাকে দেখা যাচ্ছে না। আমারও দেখা যাচ্ছে না কেন? আমি তো দেখতেছি আমাকে। সবাইকে মিউট করে দেন অতিরিক্ত। হ্যাঁ দিচ্ছি, এটা জাস্ট ব্রেকের জন্য 2 মিনিট দিলাম আর কি, দেখি কি করে। মানে রিফ্রেশমেন্ট, হ্যাঁ রিফ্রেশমেন্ট, ঠিক আছে। রিফ্রেশমেন্টের টাইমে ইয়ার আওয়াজ, লঞ্চের আওয়াজ। এটা লঞ্চের আওয়াজ না, এটা হচ্ছে মনে হয় ফ্যানের আওয়াজ। কারো বাসায় ফ্যান খুব জোরে চলতেছে, এই বাতাসের আওয়াজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, 50 প্লাস হয়ে গেছে, 50 জনের উপরে হয়ে গেছে। আমরা সবাইকে, আমি এখন মিউট করে দিচ্ছি। হ্যাঁ, সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, আমি আমাদের আগের জায়গায় চলে যাই। কোথায় ছিলাম? ওকে, হ্যাঁ আমরা এখানে ছিলাম যে আমরা বলছিলাম যে কি আমাদেরকে সিএফবিটি থেকে কোথায় যেতে হবে, সিএফএটি তে যেতে হবে। সিএফবিটি থেকে সিএফএটি তে যেতে হবে কখন? যদি প্রশ্নে সিএফবিটি থাকে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া থাকে, তাহলে মাস্ট আমাদেরকে যে রিকোয়ারমেন্টই থাকুক না কেন সিএফএটি তে যেতে হবে। তো সিএফএটি তে কিভাবে যাব? ওই যে উপরের রোতে দেখো ইনফরমেশন দেওয়া আছে যে কোন কলাম থেকে কাকে বিয়োগ করতে হবে,
কাকে গুণ করতে হবে, কাকে যোগ করতে হবে। এই যোগ বিয়োগ গুণ ভাগ উপরের রোতে দেওয়া আছে, যে কার সাথে কাকে যোগ করলে বা কাকে বিয়োগ করলে কি পাওয়া যাবে। যেমন দেখো, ইয়ার আর সিএফবিটি প্রশ্নে দেয়া থাকবে। ডেপ্রিসিয়েশনটা আমরা ওয়ার্কিং করে বের করব। একটু আগে আমি দেখাইছি যে ডেপ্রিসিয়েশনের বেশিরভাগ অঙ্কে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন করতে বলে। তো স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন করতে হলে আমরা কিভাবে ডেপ্রিসিয়েশন বের করব তার একটা খুব সহজ একটা সূত্র আছে। আমি সূত্রের পেজে অলরেডি কিন্তু দেখাইছিলাম, ঠিক আছে? সূত্রের পেজে কিন্তু আমি দেখাইছি যে কিভাবে ডেপ্রিসিয়েশন বের করা যায়। এই যে ডেপ্রিসিয়েশনের সূত্রটা ছিল যে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই অ্যাসেট লাইফ, ঠিক আছে? স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে বললে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে ডেপ্রিসিয়েশন পাওয়ার পর সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইভিটি পাওয়া যাবে। 4 নাম্বার কলাম দেখো, 4 নাম্বার কলামের উপরে কিন্তু লেখা আছে 2 থেকে 3 বাদ দিলে, অর্থাৎ 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বাদ দিলে, দ্যাট মিন্স সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইভিটি আর্নিং বিফোর ট্যাক্স পাওয়া যায়। হ্যাঁ, আর্নিং বিফোর ট্যাক্স পাওয়া যায়। এরপর আর্নিং বিফোর ট্যাক্সের উপর ট্যাক্স ধরতে হবে। প্রশ্নে একটা ট্যাক্স রেট দেয়া থাকবে, 10%, 20% অথবা 50% এর একটা ট্যাক্স রেট দেয়া থাকবে। আমরা ওই ট্যাক্স রেট দিয়ে ইভিটি কে গুণ করব। আর্নিং বিফোর ট্যাক্স রেটকে ট্যাক্স রেট দিয়ে গুণ করব। সাপোজ মনে করো আর্নিং বিফোর ট্যাক্স দেওয়া আছে 1 লাখ টাকা। এখন প্রশ্নে ট্যাক্স রেট আর্নিং বিফোর ট্যাক্স মনে করো আমরা পাইলাম 1 লাখ টাকা। এখন প্রশ্নে মনে করো ট্যাক্স রেট দেওয়া আছে 50%, তাহলে 1 লাখ টাকার 50% কত হবে? 50,000। ট্যাক্সের ঘরে আমরা 50,000 টাকা লিখবো। এরপর আসো 6 নাম্বার কলাম। 6 নাম্বার কলামে কি লিখছে? 4 মাইনাস 5, অর্থাৎ 4 নাম্বার কলাম থেকে 5 নাম্বার কলাম বিয়োগ করতে হবে। 4 নাম্বার কলামে আছে কি? আর্নিং বিফোর ট্যাক্স। 5 নাম্বার কলামে আছে ট্যাক্স। তাহলে আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স যদি বাদ দিই তাহলে কি পাবো? আর্নিং আফটার ট্যাক্স পাবো, ঠিক আছে? আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলে কি পাবো? আর্নিং আফটার ট্যাক্স পাবো। আর্নিং আফটার ট্যাক্স। এরপরে আসো ফাইনালি 7 নাম্বার কলাম সিএফইটি। হ্যাঁ, সিএফইটি 7 নাম্বার কলামে কি লিখছে? 3 এর সাথে 6 যোগ করব। লঞ্চ সেট বন্ধ হয় নাই। ওকে, দেখো 3 এর সাথে 6 যোগ করব। 3 নাম্বার কলাম হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। 3 নাম্বার কলাম কি? ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, আর 6 নাম্বার কলাম হচ্ছে ইএটি। তাহলে ডেপ্রিসিয়েশনের সাথে ইএটি যোগ করলে কি পাওয়া যাবে? সিএফএটি। কখনো কখনো প্রশ্ন করার সময় ফাইনাল পরীক্ষায় টিচাররা একটু ক্রিয়েটিভ কোশ্চেন যদি করতে চায় তখন তারা কি করে? ওই ইএটি দিয়ে রাখে প্রশ্নে, আর্নিং আফটার ট্যাক্স দিয়ে রাখে। এখন অনেকে মানে প্রশ্নকর্তা সহজ করে দিছে, অনেক মান ক্যালকুলেশন করে দিয়ে দিছে, কিন্তু অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে এটা ইএটি নাকি সিএফবিটি নাকি সিএফএটি। অনেকে ভুলে সিএফইটি ধরে ফেলে। তো যখন প্রশ্নে ইএটি দেয়া থাকবে, আর্নিং আফটার ট্যাক্স দেয়া থাকবে, তখন সিএফইটি বের করার জন্য জাস্ট কি করতে হবে? ইএটির সাথে ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিব, আর কিছুই করতে হবে না। ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে দিলে সিএফইটি পাওয়া যাবে। তাহলে এই যে 2 থেকে 7 পর্যন্ত যে কলামের কাজগুলো করলাম, এগুলো আমরা কখন করব? এগুলো আমরা তখনই করব যদি প্রশ্নে সিএফবিটি দেয়া থাকে। যদি প্রশ্নে সিএফবিটি দেওয়া থাকে তাহলে মাস্ট তোমার ফার্স্ট কাজই হচ্ছে তাকে সিএফএটি তে নিয়ে যেতে হবে, অর্থাৎ 7 নাম্বার কলামে নিয়ে যেতে হবে। আর 7 নাম্বার কলামে নিয়ে যাওয়ার জন্যই 3, 4, 5, 6 এই কলামগুলোর কাজ করতে হবে। কিন্তু যদি প্রশ্ন পার্ট বি তে হয় তখন তারা সহজ করে দেয়। পার্ট বির কোশ্চেন অর্থাৎ 4 মার্কসের প্রশ্ন করলে ম্যাক্সিমাম সময় প্রশ্নে সিএফএটি দেয়া থাকে। 10 মার্কসের অঙ্ক হলে সিএফএটি সহজে দেয় না, কিন্তু 4 মার্কসের অঙ্ক হলে কিন্তু সিএফইটি দিয়ে দেয়। তখন তোমার আর এই ঝামেলা করতে হবে না। 2 থেকে 6 নাম্বার কলাম পর্যন্ত এই কাজগুলো আর করার কোনো প্রয়োজন নেই। প্রশ্নে যদি সিএফইটি দেয়া থাকে তাহলে 2 থেকে 6 এগুলো করার কোনো প্রয়োজন নেই। এরপর আসো ফিবি ফ্যাক্টর। হ্যাঁ স্যার, কোনটা সিএফইটি কোনটা ইএটি কিভাবে বুঝবো? অফকোর্স প্রশ্ন বলা থাকবে। প্রশ্নে তো তোমার যদি কখনো কখনো সিএফইটি ডাইরেক্ট বলে যে সিএফইটির মান ছকের উপরে হেডলাইন দিয়ে দেয় সিএফইটি, আবার কখনো কখনো জাস্ট বলে যে ক্যাশ ফ্লো, বলা নাই যে সিএফইটি নাকি সিএফবিটি বলা নাই।
যখন সিএফএটি নাকি সিএফবিটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নাকি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এটা যদি ক্লিয়ারলি বলা না থাকে তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে ট্যাক্স রেট দেওয়া আছে কিনা প্রশ্নে। প্রশ্নে যদি ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে মনে রাখবা সেটা সিএফবিটি, কারণ ট্যাক্স রেট দিয়ে তাকে সিএফএটি তে নিয়ে যেতে পারবে। আর যদি প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে মাস্ট সেটা সিএফএটি, কারণ তাকে তো আর পুনরায় আফটার ট্যাক্সে নেওয়ার সুযোগ নাই, যেহেতু ট্যাক্স রেটই নাই তাহলে আফটার ট্যাক্স আমি আবার নিব কিভাবে। তাহলে খেয়াল রাখবা প্রশ্নে যদি সিএফএটি বা সিএফবিটি ক্লিয়ারলি না বলে তাহলে দেখবা যে ট্যাক্স রেট আছে নাকি নাই। ট্যাক্স রেট না থাকলে সেটাকে আমরা বলবো সিএফএটি, আর যদি ট্যাক্স রেট দেয় তাহলে সেটাকে আমরা বলবো সিএফবিটি, কেননা সিএফবিটি থেকে সিএফএটি তে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ট্যাক্স রেট লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো ফিভি ফ্যাক্টর 8 নাম্বার কলাম। ফিভি ফ্যাক্টরের অপর নাম ডিসকাউন্টিং ফ্যাক্টর বা এটাকে কস্ট অফ ক্যাপিটালও আমরা বলে থাকি। এটা প্রশ্নে একটা ডিসকাউন্টিং ফ্যাক্টর দেওয়া থাকবে 10% বা 20%। কখনো কখনো এটার নাম কস্ট অফ ক্যাপিটাল দেয়, কখনো কখনো এটার নাম ফিভি ফ্যাক্টর বলে, কখনো এটার নাম ডিসকাউন্টিং ফ্যাক্টর বলে। মনে রাখবা এটা কিন্তু অনেকগুলো নাম আছে, হ্যাঁ, অনেকে ভিন্ন ভিন্ন নামগুলো না জানলে অঙ্ক করতে পারবে না। ফিভি ফ্যাক্টরকে ডিসকাউন্টিং ফ্যাক্টরও বলে আবার কস্ট অফ ক্যাপিটালও বলে। ঠিক আছে, যে নামেই থাকুক এটা এখানে তুমি বসাবা। তো ফিভি ফ্যাক্টরের মানগুলো নির্ণয় করার একটা ফর্মুলা আছে, 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে জায়গা নাই বিধে আমি দিই নাই। সূত্রটা হচ্ছে গিয়ে 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। আমার কাছে একটা ছোট বোর্ড আছে, দেখো তো এটা দেখা যায় কিনা, আমি একটু দেখাচ্ছি। দেখো দেখা যায় কিনা? জি ভাইয়া দেখা যাচ্ছে। এটা এটা হচ্ছে পিভি ফ্যাক্টরের সূত্র 1/, আচ্ছা উল্টা দেখা যাচ্ছে, উল্টা এখানে কিন্তু উল্টা দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার। ভাইয়া আমরা বুঝতেছি। এরকম আওয়াজ আসতেছে, কাটটা দেখো। সাউন্ড আমি আসতেছে না। এতবার মুট অল দিছি, নতুন নতুন যারা জয়েন করতেছে তাদের স্পিকার বন্ধ হচ্ছে না। তাহলে এখানে কিন্তু সূত্রটা কিন্তু কি দেখাচ্ছে, এই যে 1/1 প্লাস আই, এদিক থেকে তুমি কিন্তু এদিক থেকে দেখবে, হ্যাঁ আমার এখানে উল্টা দেখাচ্ছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, হোল টু দি পাওয়ার এন। এটার মান তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বইয়ের পিছনে বা সেকেন্ড ইয়ারে যে ফিনান্স বই ছিল ওই বইয়ের পিছনে এটার আনসারটা, এটার মানগুলো দেওয়া আছে। এই মানটা নিয়ে গেলে সুবিধা হবে কি, এই মান দেখে দেখে যদি তুমি অঙ্ক করো তোমার আনসারটা বইয়ের আনসারের সাথে হুবহু মিলে যাবে, একদম হুবহু মিলে যাবে। ফিনান্সের আনসার কিন্তু তোমার দশমিকের কারণে একটু এদিক সেদিক হয়। অনেক টিচার আছে, বলা ঠিক না, তারপরে বলতেছি যে অনেক টিচার আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার যখন টিচারদেরকে খাতা কাটার জন্য দেয় তখন তারা কিন্তু এটা জাস্টিফাই করে না যে কোন টিচার ফিনান্স পড়াচ্ছে, কোন টিচার স্বাধীন বাংলাদেশের ইতিহাস পড়াচ্ছে, আর বা কোন টিচার তোমার ইকোনমিক্স পড়াচ্ছে। তারা কিন্তু হয়তো দেখা যায় অনেক সময়, আমি নিজেও দেখছি যে ফিনান্সের খাতা চলে গেছে যিনি ফিনান্স পড়ান না ওইরকম টিচারের কাছে, হ্যাঁ, বিজনেস ম্যাথের খাতা চলে গেছে যিনি কখনো বিজনেস ম্যাথ পড়ান না ওইরকম টিচারের কাছে। যখন যে বিষয়ে যিনি অভিজ্ঞ না তার কাছে যদি খাতা চলে যায় তখন ওনারা খাতাটা কিভাবে মূল্যায়ন করবে? তখন ওনারা অবশ্যই কোনো না কোনো সলিউশন গাইডের হেল্প নেয় বা বইয়ের হেল্প নেয়, বইয়ের সলিউশনটা দেখে। তো বইয়ের সলিউশনের সাথে বা বইয়ের আনসারের সাথে যদি তোমার আনসারে একটু এদিক সেদিক হয়, হ্যাঁ, তখন দেখবা যে তোমাকে 0 দিয়ে দিচ্ছে। যদিও যেমন অনেক সময় 5 ইয়ার্স, সাপোজ একটা আনসার আসছে 5 ইয়ার্স, তো 5 ইয়ার্স যে কথা সেখানে তোমার আনসারটা 4.98 আসতে পারে বা 4.99 আসতে পারে বা 4.90 আসতে পারে। যিনি ফিনান্সের টিচার অভিজ্ঞ তিনি কিন্তু মার্কস দিয়ে দিবে, উনি জানে যে এটা দশমিকের কারণে কাছাকাছি মান আসতেই পারে। কিন্তু যিনি ফিনান্সে অভিজ্ঞ নয়, যিনি বই দেখে খাতা কাটবে, যিনি সলিউশন দেখে খাতা কাটবে, উনি তো সলিউশনে দেখছে যে এটা 5, এখন তোমার 5 আসে নাই, তখন তোমাকে 0 দিয়ে দিবে। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখা যায় অনেক স্টুডেন্ট A+ পাওয়ার মতো করে সে আনসার করছে, সে পরীক্ষা দিয়ে কনফিডেন্ট ছিল যে আমার এই সাবজেক্টে A+ আসবে, রেজাল্ট দিছে দেখা গেছে তার B আসছে বা C আসছে,
হ্যাঁ, যে তার এক্সপেকটেশনের সাথে রেজাল্টের কোনো মিলে নেই। এই ধরনের কারণে, এই সব কারণে, যে খাতা কাটার এই ধরনের প্রবলেমগুলোর কারণে মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো তুমি রিস্ক কেন নিবা? এখানে রিস্ক নেওয়ার তো দরকার নেই, কারণ এখানে লিগেলি বলা আছে যে একদম বৈধভাবে ফিভি ফ্যাক্টরের বা অ্যানুইটি টেবলের ছকগুলা পরীক্ষার হলে নিয়ে যাওয়া যায়। তুমি দেখে দেখে মান বসাতে পারবা, শুধু পরীক্ষা শুরু হওয়ার আগে ওই ইনভিজিলেটর যিনি, অর্থাৎ যিনি হল পরিদর্শক, ওনার কাছ থেকে একটা সাইন করে নিবা যে আমি এই জিনিসটা আমাদের লাগে, এটা আনা যায়, যে আপনি এখানে একটা সিগনেচার করে দেন। তখন উনি অনুমোদন দিয়ে দিলেই হলো। তো মানগুলো তুমি ফিভি ফ্যাক্টরের মানগুলো ওই ছক থেকে দেখে দেখে বসাবা, তাহলে তোমার আনসারটা হুবহু বইয়ের আনসারের সাথে মিলে যাবে ম্যাক্সিমাম সময়। আর যদি কোনো কারণে ভুলক্রমে তুমি ছকটা নিয়ে গেলা না, তাহলে কি করবা? তাহলে এই যে আমি যে সূত্রটা দেখাইছি 1/1 + i হোল টু দি পাওয়ার n, এই সূত্রটা অ্যাপ্লাই করে সব মান বের করতে পারবা। সবসময় 4 ঘর রাখাটা ভালো। 4 ঘর রাখলে রেজাল্টটা অ্যাকুরেট আসে। অনেকে 3 ঘর নেয়, দশমিকের পরে 3 ঘর মান নেয়, দশমিকের পরে 2 ঘর মান নেয়, এভাবে নিবা না। সবসময় 4 ঘর নেওয়ার চেষ্টা করবা। এরপর আসো পিবি 9 নাম্বার কলাম। সিএফএটির সাথে পিবি ফ্যাক্টর গুণ করলে কি পাওয়া যাবে? পিবি, প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। সিএফএটির সাথে পিবি ফ্যাক্টর গুণ করলে পিবি পাওয়া যাবে। একটা প্রশ্ন অনেক স্টুডেন্টের মধ্যে থাকে যে আসলে আমি কেমনে বুঝবো কখন পিবি দরকার হবে, কখন পিবি ফ্যাক্টর কলাম করব, কখন সিএফএটির কলাম করব। হ্যাঁ, আমি কিভাবে বুঝবো যে আমার অঙ্কে কখন কোন কলামটা করতে হবে? সেটা জানার জন্য সবসময় খেয়াল রাখবা রিকোয়ারমেন্টে কি বলছে। রিকোয়ারমেন্টের উপর মূলত ডিপেন্ড করে কলাম কি বাড়বে নাকি কমবে। তোমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। আমি কিন্তু সেটা নিচে দিয়ে লিখে দিচ্ছি, ওই যে নিচে দিয়ে যে বিশেষ নির্দেশনা আছে, এই বিশেষ নির্দেশনার মধ্যে কিন্তু আমি লিখে দিচ্ছি যে আসলে কখন কখন কোন কলামটা আসবে, সেটা আমি একটু পরে আসতেছি। মূলত এগুলা বুঝতে পারলে তোমার অঙ্ক নিজে নিজে করতে পারবা। দেখবা আমি এখানে সময় বেশি দিচ্ছি, কারণ এই জিনিসগুলো তুমি বুঝতে পারলে অঙ্ক কোনো ব্যাপারই না। অঙ্ক তো আমি অলরেডি করে রাখছি। হ্যাঁ, অঙ্ক তুমি দেখলেই বুঝতে পারবা যে কোনটা কি কারণে হয়েছে। তা সহ এরপরে সিসিএফএটি, এই সিসিএফএটি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। সিসিএফএটি আমি কখন করব? এই 10 নাম্বার কলামটা আমার কখন প্রয়োজন হবে? খেয়াল রাখবা সিসিএফএটি শুধুমাত্র তখনই প্রয়োজন হবে যদি অঙ্কের রিকোয়ারমেন্টে পে ব্যাক পিরিয়ড বের করতে বলে। অনলি একটা পে ব্যাক পিরিয়ড বের করতে বললেই তোমার 10 নাম্বার কলামটার প্রয়োজন হবে। সিসিএফএটি 10 নাম্বার কলাম সিসিএফএটি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এটার মান আমি কিভাবে বের করব? জাস্ট এই যে এখানে 7 নাম্বার কলামে সিএফএটি আছে, সিএফএটি কে নিচে নিচে যোগ করলে সিসিএফএটি পাওয়া যাবে। কিউমুলেটিভ মিন্স হচ্ছে ক্রমযোজিত, মানে ক্রমান্বয়ে যোজন, মানে যোগ করতে হবে, ক্রমান্বয়ে যোগ করতে হবে। কাকে? সিএফএটি কে। কাকে যোগ করব? সিএফএটি কে। তাহলে সিএফএটি কে নিচে নিচে যোগ করলেই কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর মান পাওয়া যায়। তাহলে সিসিএফএটির কলামটা আমি কখন করব? যদি আমার অঙ্কের রিকোয়ারমেন্টে পেব্যাক পিরিয়ড বের করতে বলে। যেমন এই যে দেখো বিশেষ নির্দেশনার মধ্যে লেখা আছে, এই যে আমি মার্ক করে দিচ্ছি, দেখো বিশেষ নির্দেশনার মধ্যে লেখা আছে, আমি মার্ক করে দিছি, পেব্যাক পিরিয়ড নির্ণয়ের সময় সিসিএফএটি কলামের প্রয়োজন হয়। শুধু কখন? পেব্যাক পিরিয়ড নির্ণয়ের সময় সিসিএফএটি কলামের প্রয়োজন হয়। আচ্ছা, আর কোনো সময় লাগবে না কিন্তু, শুধুমাত্র পেব্যাক পিরিয়ড। তাহলে এই কলামটা বুঝতে পারছো যে আমার 10 নাম্বার কলামটা তখনই আসবে যদি অঙ্কে পেব্যাক পিরিয়ড বের করতে বলে। এরপর আসো 11 নাম্বার কলাম, কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। 11 নাম্বার কলাম কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। তাহলে 8 নাম্বার 10 নাম্বার কলাম ছিল কি? কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ঠিক আছে, তাহলে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর ক্ষেত্রে আমরা কি করছিলাম? সিএফএটি কে নিচে নিচে যোগ করছি। আর এখন আসছে 11 নাম্বার কলামে আসছে কি? কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। তাহলে নিশ্চয়ই কাকে নিচে নিচে যোগ করতে হবে? প্রেজেন্ট ভ্যালুকে নিচে নিচে যোগ করতে হবে। কাকে নিচে নিচে যোগ করব? প্রেজেন্ট ভ্যালুকে। যখন সিসিএফএটি বলবে তখন সিএফএটি কে নিচে নিচে যোগ করব, আর যখন সিপিবি বলবে তখন পিবি কে আমরা নিচে নিচে যোগ করব। ঠিক আছে। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু কখন করতে হবে, এই কলামটার প্রয়োজন হবে কখন? এটাও অনেকে বোঝে না। হ্যাঁ, এই যে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু কখন লাগবে, দেখো বিশেষ নির্দেশনার মধ্যে, বিশেষ নির্দেশনার মধ্যে কোথায় লেখা আছে? লেখা থাকার কথা,
কি লিখি নাই? আচ্ছা, এটা এটা লেখা হয় নাই। থেকে হ্যাঁ 4 নাম্বার, নিচ থেকে 4, নিচ স্যার নিচের থেকে থেকে 4 নাম্বার মনে হয়। ইয়েস 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 ইয়েস, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। একটু লাইনে থাকো একটু। জি ভাইয়া। এই কাফি, তুমি কথা বলতেছো কেন? কাফি চুপ করো। হ্যাঁ, কাফি বাটফার আমি এগুলো করতে পারতেছি না। জুবাইর কেমন আছো? ওকে, আসো আমরা ওই নিচ থেকে কিন্তু 4 নাম্বারটায় লেখা আছে যে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু, 11 নাম্বার কলাম যেটা, কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু আমাদের কখন প্রয়োজন হবে। এই যে দেখো আমি মার্ক করে দিচ্ছি বিশেষ নির্দেশনার মধ্যে, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড যখন রিকোয়ারমেন্টে থাকবে তখন তোমার পিভি ফ্যাক্টর লাগবে, পিবি লাগবে, সিপিবি লাগবে, ঠিক আছে? শুধু পেব্যাক পিরিয়ড বললে সিসিএফএটি লাগবে, আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বললে সিপিবি লাগবে। তাহলে বুঝতে পারছো যে সিপিবির কলামটা আমরা তখনই করব যদি আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্টে কি থাকে, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বলা থাকে। এরপর আসো নতুন করে আরো একটা পিবি ফ্যাক্টর এবং আরো একটা পিবি দেওয়া আছে। 12 আর 13 নাম্বার কলাম কখন প্রয়োজন হবে? 12 আর 13 নাম্বার কলাম শুধুমাত্র আইআরআর এর ক্ষেত্রে প্রয়োজন হবে। আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আইআরআর এর সূত্রে আমাদের মনে রাখবা, আইআরআর এর সূত্রে দুইটা পিবি ফ্যাক্টর থাকে, দুইটা পিবি লাগে, দুইটা পিবি ফ্যাক্টর লাগে, দুইটা পিবি লাগে। এখন তুমি প্রশ্ন করতে পারো দুইটা পিবি ফ্যাক্টর কেন লাগবে, আবার দুইটা পিবিও কেন লাগবে? এই যে আইআরআর এর সূত্র দেখলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, আইআরআর এর সূত্রটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে আইআরআর সমান a প্লাস কি ছিল, সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ, ঠিক আছে? আইআরআর সূত্রটা এরকমই ছিল। তো যাই হোক, আইআরআর এর মধ্যে দুইটা ডিসকাউন্টিং ফ্যাক্টর লাগে আর দুইটা এনপিবি লাগে। তো দুইটা এনপিবির জন্য দুইটা পিবি লাগবে। তাহলে যে অঙ্কে আইআরআর এর রিকোয়ারমেন্ট থাকবে সেই অঙ্কে মনে রাখবা পিবি ফ্যাক্টরের জন্য দুইটা কলাম করব, আবার পিবির জন্য দুইটা কলাম করব, কারণ একটা পিবি দিয়ে পজিটিভ এনপিবি আসবে আর একটা পিবি দিয়ে নেগেটিভ এনপিবি আসবে। দেখা যায় এটা উল্টা দেখা যাচ্ছে, কি করলে কোন দিক থেকে সোজা আসে? থাক, দেখার দরকার নেই। আমার কথা শুনতেছ? কথা শোনা যায়? শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? আপনার ভিডিওটা অন হচ্ছে না। এই কোনো সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? এখন ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমি সবাইকে মুট করে দিচ্ছি, সবাইকে মুট করে দিচ্ছি ব্যাস। ওকে, তাহলে আসো, তাহলে আমরা ছকটা বুঝলাম, আর নিচে বিশেষ নির্দেশনাটা 1 মিনিটের মধ্যে রিডিং করে যাই। যদিও বিশেষ নির্দেশনা আসলে বিশেষ, এই বিশেষ নির্দেশনার লাইনগুলোর জন্য তোমার অঙ্ক ভুল হবে। ছোটখাটো বিষয়ের জন্য অঙ্ক ভুল হবে, বড় কিছু মানে মেজর কোনো কারণে কিন্তু অঙ্ক ভুল হয় না। অঙ্ক ভুল হয় টুকটাক ছোট কিছু কারণে, কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে পরীক্ষায় অঙ্ক ভুল হয়ে যায়। যেমন বিশেষ নির্দেশনায় প্রথমটাতে বলা আছে কি, প্রশ্নে ইনভেস্টমেন্ট বা কস্টের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকলে এনসিও নির্ণয়ের সময় তা ইনভেস্টমেন্ট বা কস্টের সাথে যোগ হবে। খেয়াল রাখবা, কখনো কখনো প্রশ্নে ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যদি আলাদা করে দেয়া থাকে তাহলে ওই অঙ্কগুলোতে এনসিও বের করতে হলে, নেট ক্যাশ আউটলে বের করতে হলে অবশ্যই ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হবে।
ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, মনে করে যে যেটাই ইনভেস্টমেন্ট সেটাই এনসিও। আসলে না, যেটাই ইনভেস্টমেন্ট সেটাই এনসিও না। কখন যেটাই ইনভেস্টমেন্ট সেটাই এনসিও হবে? যদি প্রশ্নে ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে তাহলে যা ইনভেস্টমেন্ট তাই এনসিও। বাট ইনভেস্টমেন্ট আর ওয়ার্কিং ক্যাপিটাল যদি আলাদা আলাদা থাকে তাহলে এনসিও তোমাকে বের করার জন্য অবশ্যই ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ করবা। এরপর আসো 2 নম্বর নির্দেশনা। প্রশ্নে যদি স্যালভেজ ভ্যালু অথবা ওয়ার্কিং ক্যাপিটাল, এসবি মানে স্যালভেজ ভ্যালু আর ডব্লিউসি মানে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকলে এনপিভি নির্ণয়ের সময় তা শেষ বছরে সিএফএটিতে দেখাতে হবে। এই যে এই জিনিসটা, এটাও অনেকে ভুলে যায়। অঙ্ক করতে করতে পুরা ছক করতে করতে ওই শেষে দিয়ে যে এসবি স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হয় সেটা আর মাথায় থাকে না। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবা, প্রশ্নে যদি স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল থাকে তাহলে সেটা লাস্ট ইয়ারে, যদি 5 বছরের অঙ্ক হয় তাহলে 5ম বছর লিখে সিএফএটি তে দেখাবো। এরপরে সিএফএটি এর পরে ফিবি ফ্যাক্টর দিয়ে গুণ করব, ফিবিতে বসাবো, মানে যা যা কলাম আসবে ওখানে ওখানে বসাবো। এরপর আসো 3 নাম্বার, প্রশ্নে ইএটি দেওয়া থাকলে তার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি। এটা তো আমি বলছিলাম, এই যে 6 নাম্বার কলাম, 6 নাম্বার কলামের সাথে জাস্ট ডেপ্রিসিয়েশন 3 নাম্বার কলাম যদি যোগ করি, হ্যাঁ, এই যে ইএটির উপরে এখানে সিএফএটির উপরে কিন্তু বলাই আছে 3 এর সাথে 6 যোগ করলে, অর্থাৎ ডেপ্রিসিয়েশনের সাথে ইএটি যোগ করলে সিএফএটি পাওয়া যায়। ডেপ্রিসিয়েশনের সাথে ইএটি যোগ করলে সিএফএটি পাওয়া যায়। এরপর আসো, প্রশ্নে সিএফবিটি দেওয়া থাকলে তাকে সিএফএটি তে নিয়ে যেতে হবে। এটা তো শুরুতেই বলছি, কারণ কোনো অঙ্কই শুধু সিএফবিটি দিয়ে করা যাবে না। অঙ্ক করতে হলে, অঙ্কের রিকোয়ারমেন্টের মান বের করতে হলে অবশ্যই সিএফবিটি কে সিএফএটি তে নিয়ে যেতে হবে। এরপর আসো, পেব্যাক পিরিয়ড নির্ণয়ের সময় সিসিএফএটি কলামের প্রয়োজন হয়, এই কথাটাও বলছি। এরপর বলছিলাম ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড নির্ণয়ের সময় পিবি ফ্যাক্টর, পিবি, সিপিবি কলামের প্রয়োজন হয়, এটাও দেখাইছি। এরপর নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ণয়ের জন্য পিবি ফ্যাক্টর আর পিবি কলামের প্রয়োজন হয়। এগুলো তো আসলে মুখস্থ করে রাখার বিষয় না। তুমি যখন 5-7টা অঙ্ক প্র্যাকটিস করে ফেলবা তখন তুমি নিজেই বুঝতে পারবা আসলে এনপিভি বের করতে বললে কি কি মান লাগবে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে বললে কি লাগবে, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে বললে কি লাগবে। তুমি 5-7টা অঙ্ক যখন প্র্যাকটিস করবা অটোমেটিক তোমার এগুলো মাথায় সেট হয়ে যাবে। তুমি যদি অঙ্ক প্র্যাকটিস না করে এগুলা মুখস্থ করতে যাও তাহলে এটা তোমার 2 দিনের বেশি মাথায় থাকবে না, পরীক্ষার হলে গিয়ে পারবা না। এরপর আইআরআর, এই যে বলা আছে আইআরআর নির্ণয়ের জন্য 2টা পিবি ফ্যাক্টর এবং 2টা পিবি লাগে, সেজন্য আমরা ওই কলামের শেষের দিকে এক্সট্রা আরো একটা পিবি ফ্যাক্টর এবং আরো একটা পিবি অ্যাড করছিলাম। আবার সবার শেষে লেখা আছে উপরের ছকে বিস্তারিত দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জাস্ট প্রিলিমিনারি আলোচনা, প্রাথমিক আলোচনা। ফর্মুলা, ফরম্যাট বা জেনারেল ইনস্ট্রাকশন, হ্যাঁ, যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, মূলত এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হলে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারের একটা ওভারভিউ। ঠিক আছে, অঙ্ক তো অনেক প্র্যাকটিস করতে পারবা, এই খুঁটিনাটি বিষয়গুলা তোমাকে জানা থাকলে ভালো, যেগুলো তোমার ভবিষ্যতেও কাজে আসবে। তো আসো আমরা তাহলে শুরু করি, বিসমিল্লাহ পড়ে আমরা শুরু করি আমাদের অঙ্ক শুরু করি। তোমরা নেক্সট থেকে একটা কাজ করবা, সেটা হচ্ছে আমি শিট দিলে বা আমি হোক বা অন্য টিচার হোক, তোমাদের তো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আছে, আবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সবগুলো কোর্সেরই ক্লাস হবে। তোমাদের ম্যাথ আছে 3টা, 4th ইয়ারে টোটাল সাবজেক্ট 9টা। সাবজেক্ট বেশি হলেও 4th ইয়ারের রেজাল্ট কিন্তু ভালো হয় অন্যদের চেয়ে বেশি, অন্য ইয়ারের চেয়ে বেশি। কেন বেশি ভালো হয়? কারণ 4th ইয়ারে একটা ভাইবা আছে, হ্যাঁ, 50 মার্কসের ভাইবা আছে, আর 50 মার্কের একটা রিপোর্ট জমা দিতে হয়। ওই রিপোর্টের মধ্যে মোটামুটি সবাইকে 40 দিয়ে দেয়, হ্যাঁ, রিপোর্টটা সবাই কপি পেস্ট, বেশিরভাগই কপি পেস্ট করে। এখন মাস্টারে কারে বেশি দিবে কারে কম দিবে সব তো একই, তো সব একই দেখে এই জন্য সবারই দেখা যায় এভারেজ 40 বা 42 এরকম একটা মার্কস দিয়ে দেয়। আর পরীক্ষা শেষে 4th ইয়ার ফাইনাল পরীক্ষা শেষে 50 মার্কসের একটা ভাইবা পরীক্ষা হয়। ভাইবা পরীক্ষায় মূলত ডিপেন্ড করবে তুমি কি A+ পাবা নাকি A+ পাবা না ভাইবাতে। হ্যাঁ, ভাইবা টার্ম পেপার মিলে A+ পাবা নাকি পাবা না সেটা ডিপেন্ড করবে ভাইবার 50 মার্কসের উপর। অনেক স্টুডেন্টকে 50-এ 40-এর উপরে দেয়, আবার কিছু কিছু স্টুডেন্টকে 50-এ 40-এর নিচে দেয়, 30-35 দেয়। তো যারা 30-35 পায় তাদের গ্রেডটা 70 বা 75 এরকম আসে, অর্থাৎ A বা A- আসে। আর যাদেরকে ভাইভাতে 40 বা 40-এর উপরে দেয় তারা A+ চলে আসে। কেন? কারণ ওই যে রিপোর্টের মধ্যে এভারেজ সবাইকে 40 দিয়ে দিছে,
তাহলে ভাইভাতে যদি তোমাকে 40 দেয় তাহলে 40-এ 80। আবার ভাইভাতে যদি কারোর 70 দেয় তাহলে সরি ভাইভাতে যদি কাউকে 30 দেয় তাহলে ওদিকে রিপোর্টে 40, ভাইভাতে 30, টোটাল 70। তাহলে তুমি পাইলা কত? A মাইনাস পাইলা, ঠিক আছে? তো এই জন্য ফাইনাল পরীক্ষার পর 4th ইয়ারে তোমার দেখা যায় যে ম্যাক্সিমাম কলেজে স্যাররা আটকায় না, তারা A+ দিয়ে দেয়। মনে করো 100 জন স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে 70 জন 80 জন স্টুডেন্ট A+ পাই গেছে। এই জন্য 4th ইয়ারের রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়। তুমি অলরেডি জানো, অলরেডি তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট পাইছো, সেকেন্ড ইয়ারের রেজাল্ট পাইছো। তোমার কোর্সের মধ্যে যদি 1 বা 2 বিষয়ে যদি A+ থাকে, হ্যাঁ, তুমি এমনিতে তোমার সিজিপিএ অনেক, মানে জিপিএটা অনেক বেশি ইনক্রিজ হবে। তো 4th ইয়ারে কোর্স বেশি হলেও জিপিএ কিন্তু ভালোই আসে। আর এখানে তোমরা যেহেতু ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমি নিজেও ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম, ম্যানেজমেন্টের স্টুডেন্টদেরকে কিন্তু অনেকগুলো কৌশল অবলম্বন করতে হবে ভালো মার্কস পাইতে হলে। যেহেতু ম্যাক্সিমাম থিওরিটিক্যাল সাবজেক্ট, 6টা সাবজেক্টে থিওরি, মাত্র 3টা ম্যাথ, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই 3টা ম্যাথ ছাড়া বাকি সবগুলাই হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল সাবজেক্ট। তো থিওরিটিক্যাল সাবজেক্টগুলোতে ভালো মার্কস পাইতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? একটু কৌশল অ্যাপ্লাই করতে হবে, ভালোভাবে প্রেজেন্টেশন করতে হবে, লেখা সুন্দর করতে হবে, দ্রুত লিখতে হবে, নিত্য নতুন তথ্য দিতে হবে, বিভিন্ন গ্রাফ দিতে হবে, চার্ট দিতে হবে, ছকের মাধ্যমে প্রেজেন্টেশন করতে হবে। হ্যাঁ, এভাবে যদি প্রেজেন্টেশন করো তাহলে তুমি কয়েকটা কোর্সে A+ পাইতে পারো। যেমন বাংলাদেশ ইকোনমিক্স কোর্সে A+ পাওয়া যায়, ইন্টারন্যাশনাল ট্রেড কোর্সে A+ পাওয়া যায়, কেননা এগুলাতে কিছু গ্রাফিক ছক দেওয়া যায়, কিছু তথ্য উপাত্ত দেওয়া যায়। হ্যাঁ, তথ্য উপাত্ত দিতে পারলে ভালো মার্কস আসে। আসো আমরা ম্যাথে যাই, আমাদের ফার্স্ট ম্যাথ। দেখো, এটা একটা মডেল ম্যাথ, একসাথে 7টা রিকোয়ারমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে। এতগুলো রিকোয়ারমেন্ট অ্যাড করছি যাতে একটা ম্যাথ দিয়ে 3-4টা ম্যাথ তুমি করতে পারো। হ্যাঁ, যাতে একটা ম্যাথ দিয়ে তুমি 3-4টা ম্যাথ বুঝতে পারো, সেই জন্য এখানে 7টা রিকোয়ারমেন্ট অ্যাড করি। এটা মূলত একটা মেবি একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই যমুনা নাম দিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছিল আমার যতটুকু ধারণা। তো এই অঙ্কটা বুঝলে মোটামুটি ক্যাপিটাল বাজেটিং একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবা যে আসলে অঙ্কগুলা কিরকম। দেখো, আমি প্রশ্নটা পড়তেছি। Jamuna Limited is considering a proposal to install a new machine. The project will cost টাকা 1 লাখ। যে প্রজেক্টের জন্য তারা ইনভেস্ট করতে চাচ্ছে ওই প্রজেক্টের খরচ হচ্ছে 1 লাখ টাকা। তাহলে যেটা কস্ট সেটাকে আমরা এনসিও বলি, নেট ক্যাশ আউটলে। যদি ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া না থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া না থাকলে যেটাই কস্ট সেটাকে আমরা এনসিও বলবো, নেট ক্যাশ আউটলে, সংক্ষেপে এনসিও। এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার্স। ওই প্রজেক্টে কত বছরের জন্য? 5 বছরের জন্য, ঠিক আছে? তাহলে 5 বছরের জন্য সে 1 লাখ টাকা ইনভেস্ট করতে চাচ্ছে। দ্য এস্টিমেটেড ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স, একদম ক্লিয়ারলি বলে দিছে সিএফবিটি। তাহলে প্রশ্নে সিএফবিটি দেওয়া থাকলে অবশ্যই আমাদেরকে সেটা সিএফএটিতে নিয়ে যেতেই হবে। কস্টে সিএফবিটি দেওয়া থাকলে অবশ্যই আমাদেরকে সেটা সিএফএটিতে নিয়ে যেতেই হবে। আচ্ছা, অফ দ্য প্রজেক্ট আর এস ফলোস। 5 বছরের 5টা ক্যাশ ফ্লো দিছে এবং ক্যাশ ফ্লো গুলো হচ্ছে আনইকুয়াল, ইকুয়াল না, এক এক বছর এক এক রকম, 25,000, 30,000, 35,000, 40,000, 45,000। আচ্ছা, দ্যাট মিনস আমাদেরকে আনইকুয়াল ক্যাশ ফ্লোর ফর্মুলা ইউজ করতে হবে, ম্যাক্সিমাম আনইকুয়ালই থাকে। দ্য ট্যাক্স রেট অফ দ্যাট কোম্পানি ইজ 50%। ট্যাক্স রেট হচ্ছে কত পার্সেন্ট? 50%। খেয়াল রাখবা, সিএফবিটি দেওয়া থাকলে অবশ্যই ট্যাক্স রেট দেওয়া থাকবে, সিএফবিটি বললে অবশ্যই ট্যাক্স রেট বলবে, কেননা সিএফবিটি থেকে সিএফএটি তে যাইতে হলে তো ট্যাক্স রেট লাগবেই। অ্যান্ড চার্জেস ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন বেসিস। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে স্ট্রেট লাইন মেথডে। তাহলে স্ট্রেট লাইন মেথডে কিভাবে ক্যালকুলেশন করব? স্ট্রেট লাইন মেথডের একটা সূত্র ফর্মুলার পেজে দেওয়া আছে, কস্ট মাইনাস সেলস ভ্যালু বাই অ্যাসেট লাইফ। আচ্ছা, এখন আসে রিকোয়ারমেন্ট কি কি। পে ব্যাক পিরিয়ড 1 নম্বরে। আমি একটু মুডটা অন করতেছি কারণ তোমাদেরকে কিছু প্রশ্ন করব, দেখি তোমরা পারো কিনা। তোমরা তোমাদের মোডটা অন করতে পারতেছো কিনা দেখো তো। আচ্ছা আচ্ছা, একটা রেল গাড়ির আওয়াজ আসছে। হ্যাঁ, রেলগাড়িটা করতে গিয়ে আওয়াজ আসে, এটাই বুঝি না। আচ্ছা, ঠিক আছে। স্টিমার
আচ্ছা ঠিক আছে, দেখো আমি এখন তোমাদেরকে কোশ্চেন করব। বলো পে ব্যাক পিরিয়ডের জন্য এক্সট্রা কোন কলামটা লাগবে বলছিলাম? CFAT ভেরি গুড। কে বলছো, নাম কি? জোয়ার জবাই, সিসিএফএটি। ভেরি গুড। পে ব্যাক পিরিয়ডের জন্য এক্সট্রা যে কলামটার প্রয়োজন হয় সেটা হচ্ছে সিসিএফএটি। আচ্ছা, এআরআর এর পূর্ণরূপ কি? Average Average rate of return. এটার জন্য কি আলাদা কোনো কলাম আছে? না না, আলাদা কোনো কলাম কি নেই, এটি? স্বাভাবিক কলামের মধ্যে হয়ে যাবে, স্বাভাবিকের মধ্যে হয়ে যাবে। এরপর আমার কথা শোনা যাচ্ছে না কেন? শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? ওর কথাও শুনতেছে না। ভাইয়া থার্ড ইয়ারে আমাদের একটা মাইনাস ফিগার চলে আসছিল, তখন তো ভেজালটা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এরপর আসো আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। পিবিআর এর পূর্ণরূপ কি? Payback period. Payback Reciprocal. পিরিয়ড বলতেছে কে? Payback reciprocal. ওকে, পেব্যাক পিরিয়ডের উল্টোটা হচ্ছে পিবিআর, পেব্যাক রেসিপ্রোকাল। হ্যাঁ, এরপরে এনপিবি, নেট প্রেজেন্ট ভ্যালু। তো আমরা হ্যাঁ এট 10% ডিসকাউন্ট রেট। হ্যাঁ, তো ডিসকাউন্ট রেট নাম কি বলছিলাম? PV factor, cost of capital, discounting factor. হ্যাঁ, ভেরি গুড। পিভি ফ্যাক্টর বা কস্ট অফ ক্যাপিটাল। এরপরে হ্যাঁ, প্রফিটেবিলিটি ইনডেক্স 10% আর নেট প্রফিটেবিলিটি ইনডেক্স 10%। আচ্ছা যাই হোক, এখন আবার সবাইকে মুট করে দিই, এরপর বাকিটা দেখাই দিচ্ছি। আর বেশিক্ষণ না, আর ক্লাস কিন্তু মাত্র 5 মিনিট। আমি এরপর সলিউশন শিট দিয়ে দেব, রাখো করতে হবে। ওকে, দেখো তাহলে এবারে আসি আমরা সলিউশনে যাই, যে আমাদের পেব্যাক পিরিয়ড, এআরআর, আরওআই, পিবিআর, এনপিবি, প্রফিটেবিলিটি ইনডেক্স, নেট প্রফিটেবিলিটি ইনডেক্সের জন্য আমাদেরকে কি কি করতে হবে, দেখো কি কি কলাম করতে হবে। দেখো আমি কিন্তু সলিউশন অলরেডি করে ফেলছি। হ্যাঁ, এটা আমি একটু পরে আপলোড দিয়ে দিব। দেখো এখানে ইয়ার আর সিএফবিটি আমরা দেখে দেখে লিখে ফেলবো। ইয়ার আর সিএফবিটি প্রশ্নে, ইয়ার এবং ইয়ার আর সিএফবিটি প্রশ্নে দেওয়া আছে, এই দুইটা জিনিস আমরা জাস্ট প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো। এখন আমাদেরকে যেহেতু সিএফবিটি আছে, সিএফবিটি কে সিএফএটি তে নিয়ে যেতে হলে আমার এই মাঝখানে এই কাজগুলো করতে হবে। ডেপ্রিসিয়েশন লাগবে, ইবিটি বের করতে হবে, ট্যাক্স বের করতে হবে, ইএটি বের করতে হবে, তারপর আমি সিএফএটি পাবো। মেন টার্গেট হচ্ছে আমার সিএফএটি পাওয়া। তো সিএফএটি পাইতে হলে আমাকে মাঝখানের এই ক্যালকুলেশন গুলো করতে হবে, যেটা আমরা কম্পিউটেশন ট্যাবলে কিন্তু হিন্টস দিয়ে দিছি, কোন কলামের সাথে কাকে যোগ করতে হবে, কাকে বিয়োগ করতে হবে, কাকে গুণ করতে হবে। তো আসি প্রথমে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা প্রশ্নে কিন্তু দেওয়া ছিল না, তো দেওয়া না থাকলে আমরা কি করব, ওয়ার্কিং করে বের করব। তো ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই অ্যাসেট লাইফ। কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই কি? অ্যাসেট লাইফ। তো এখানে আমাদের এখানে কস্ট কত দেওয়া আছে, যে কস্ট হচ্ছে 1 লাখ টাকা দেওয়া আছে। সেলভেজ ভ্যালু কোথাও লেখা নাই, তাহলে সেলভেজ ভ্যালু দেওয়া না থাকলে 0, 1 লাখ থেকে 0 বাদ দিব। এরপরে অ্যাসেট লাইফ বা এক্সপেক্টেড লাইফ কত? 5 ইয়ার্স। ঠিক আছে, তাহলে 1 লাখকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ডেপ্রিসিয়েশন আসবে কত? 20,000। ডেপ্রিসিয়েশন আসবে 20,000। দেখো ডেপ্রিসিয়েশন প্রত্যেকটা ঘরে 20,000 20,000 করে বসছে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনে প্রতিটা ঘরে 20,000 করে বসছে। তাহলে ডেপ্রিসিয়েশনটা আমরা ওয়ার্কিং করে দেখাবো, যে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই এস্টিমেটেড লাইফ বা এক্সপেক্টেড লাইফ, যেটাই লিখি না কেন। ঠিক আছে, এরপর আসো ইভিটি, আর্নিং বিফোর ট্যাক্স কিভাবে পাবো? সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে ইভিটি পাওয়া যাবে। দেখো 25,000 থেকে 20,000 বাদ দিলে 5,000 পাওয়া যায়, অর্থাৎ 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বাদ দিলে আর্নিং বিফোর ট্যাক্স পাওয়া যাবে। এরপর আসো ট্যাক্স। ট্যাক্স কিভাবে ধরবো? এই যে প্রশ্নে দেখো, উপরে প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া আছে 50%। তাহলে ট্যাক্স কিসের উপর ধরতে হয়? ট্যাক্স ধরতে হয় আর্নিং বিফোর ট্যাক্সের উপর, ইবিটির উপর। তো ইবিটির 50% ট্যাক্স। তাহলে দেখো 5,000 এর 50% কত? 2,500। 10,000 এর 50% কত? 5,000। 15,000 এর 50% 7,500। আশা করি বুঝতে পারছো। এরপর আসো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। কিভাবে বের করব? আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স পাওয়া যায়। আবার বলতেছি, আর্নিং বিফোর ট্যাক্স থেকে
ট্যাক্স বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স পাওয়া যায়, যেগুলো আমাদের উপরে ছকে কিন্তু সুন্দর করে লেখা আছে। এই যে দেখো 5,000 থেকে 2,500 বাদ দিলে বাকি 2,500, 10,000 থেকে 5,000 বাদ দিলে বাকি 5,000। ওকে, এরপর আসো সিএফএটি। সিএফএটি কিভাবে পাবো? আর্নিং আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে, আবার বলতেছি আর্নিং আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি পাওয়া যায়। তাহলে এই যে 20,000-এর সাথে 2,500 যোগ করলে 22,500, আবার 20,000-এর সাথে 5,000 যোগ করলে 25,000। ডেপ্রিসিয়েশন তো সব 20,000 করে, তাহলে 20,000-এর সাথে এই যে 7.5 যোগ করলে 27,500। এরপর আসো সিসিএফএটি কেন লিখলাম? কারণ আমাদের রিকোয়ারমেন্টে পেব্যাক পিরিয়ড আছে, এই যে পেব্যাক পিরিয়ড আছে সেজন্য সিসিএফএটি লাগবে, ঠিক আছে? তো সিসিএফএটিতে আমরা সিসিএফএটিতে ক্লাস কিন্তু হয়তো এখন শেষ হয়ে যেতে পারবে, তোমরা আবার একটু কষ্ট করে 5 মিনিটের জন্য ঢুকবা, কারণ অঙ্কটা আমি দেখা আচ্ছা 80 মিনিট হয়ে গেছে, তারপরে শেষ হচ্ছে না। কি করবেন ভাইয়া? আসছো রে সবাই? সবাই আসছো? সবাই আর কয়েকজন ওয়েটিং এ আছে, 1 মিনিট, 10 জন ওয়েটিং এ আছে, এটা একটু কানেক্ট হয়নি। যাই হোক, একটা জিনিস ভালো লাগতেছে, তোমরা মানে যতজন অ্যাডমিশন নিচ্ছ সবাই কিন্তু অনলাইনে ক্লাসে আছো। তোমাদের মেবি 54 কি 55 ম্যানেজমেন্টের শুধু অ্যাডমিশন ছিল, সবাইকে অনলাইনে দেখতেছি। ভাই এখন ঘুম থেকে উঠলে কষ্ট হয় না তো? সবার বাসায় কি ওয়াইফাই আছে নাকি? জি ভাইয়া। আমাদের না ভাইয়া, অনেক টাকা যাচ্ছে। অনেক টাকা কেন যাচ্ছে? অনেক টাকা কেন হবে? এই 300 টাকা দিয়ে 50 জিবি নিছি। ওয়াও, ঠিক আছে ঠিক আছে, একদম বুদ্ধিমানের কাছে। জুবাইয়ের জন্য ভাই ত্রাণের ব্যবস্থা করলে ভালো হবে। যাই জুবাই সবগুলো মিথ্যা কথা বলতেছে। ভাইয়ারা এই জন্য জুবাইয়ের জন্য ত্রাণের ব্যবস্থা করলে ভালো হবে। ত্রাণের ব্যবস্থা করলে ভালো হবে জুবাইয়ের জন্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাদেরকে প্রতি মাসে এমবি টাকা দিয়ে দিন। তোমাদেরকে না ভাই, এক ভাইয়ারা বিষয় পেমেন্ট কমাই দিছে শোনো, না? এক বিষয় মাত্র 200 টাকা এক মাসে, এটা বিলিভ করা যায়? আনবিলিভেবল। এক মাস করলে 200 টাকা কেমনে সম্ভব? 5,000 টাকা দিয়ে পে করছি। ভাইয়া 500 টাকা দিছি। 500 টাকা 3 বিষয়, 500 টাকা হচ্ছে 3 বিষয়, এক বিষয় মাত্র 200 টাকা কেউ দিতে আরে আমরা পারবে? 5,000 টাকা দিছি। বাংলাদেশ 5,000 দিয়ে পে করছি, হ্যাঁ, আমরা 5,000 করে না, 200 টাকা দিয়ে আমরা ভর্তি তারা হয়েছি। 5,000 দিয়েছো, তারা ইনশাআল্লাহ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে 1 মাস বা 2 মাস পর, তোমরা তো ডাবল ক্লাস করবা, তোমরা কোচিং এ গিয়েও ক্লাস করবা, তোমরা অনলাইনেও ক্লাস করবা। স্যার আমাদের স্পেশালটা ফ্রি দিয়ে আল্লাহ সামনে ডিসকাউন্ট দিবে। স্পেশালটা ফ্রি। অফ কোর্স যারা 5,000 দিয়ে অ্যাডমিশন নিছে রেগুলার প্রোগ্রামে, তাদের জন্য স্পেশাল অবশ্যই 50% ডিসকাউন্ট। স্যার আবার 50% না করে করতে পারেন না। ভাই পরে 10,000 টাকা বললে 50% ডিসকাউন্ট, 5,000 দিবেন, লাভটা একদম। ভাই আপনারা ম্যানেজমেন্ট দেখতো পুরো ডিসকাউন্ট আমাদের জন্য। ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকি আর কি, এখন তো বেঁচে থাকাটাও দায়, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই এতটা টাকা বলবেন না, আগে সবকিছু পড়াই দেন। আর বিনা প্রয়োজনে কেউ আসলে এটা তোমরা জানো, ম্যাচিউরড স্টুডেন্ট বাইরে যাওয়াই না। আমাদের দেশে হয়তো মৃত্যুর হারটা অনেক কম করোনা ভাইরাসে, আসলে এটা আল্লাহর রহমত, সৃষ্টিকর্তার রহমত যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু ডেথ কম। একদম সরকারি হিসাবে হোক বা বেসরকারি হিসাবে হোক, সব মিলাইলেও কিন্তু মৃত্যু হারটা কম অন্যান্য দেশে, মানে উন্নত দেশের তুলনায়। ভেজাল খাইতে খাইতে বডি ভেজাল হয়ে গেছে তো। আসলে ঠিক বলছো, আমরা ভেজাল খাইতে খাইতে আসলে আমরা সবই ভেজাল হয়ে গেছে। এই জন্য করোনা ভাইরাস আর আসলে কিছুই করতে পারতেছে না এখানে, মানে ও কোনো কাজ করোনায় আমাদের দেশে এসে লজ্জা পেয়ে যাবে। ও বডিতে ঢুকি চিন্তা করতেছে কোনটা অ্যাটাক করবে, সবই তো ভেজাল ওর মতো। রাইট। আচ্ছা আমি তাহলে মিউট করে দিচ্ছি, অঙ্কে চলে যাচ্ছি। জি ভাই। আমরা জাস্ট 5-10 মিনিট ক্লাসে স্যার একবার একটু মিউটটা অন করিয়েন। অফ কোর্স, আচ্ছা ঠিক আছে, আমরা 5-10 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ করে ফেলতেছি। এটা বন্ধ আছে।
হ্যাঁ, ওকে। আমরা সিসিএফএটি করব বলছিলাম যে যখন প্রশ্নে পেব্যাক পিরিয়ড বা রিকোয়ারমেন্টটা থাকবে তখন আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স করব। তো সিসিএফএটি কিভাবে বের করব? জাস্ট এই সিএফএটি কে নিচে নিচে যোগ করব। সিএফএটি কে নিচে নিচে যোগ করব। কেন নিচে নিচে যোগ করব? এই সি এর মিনিং হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ মানে হচ্ছে ক্রমযোজিত, মানে ক্রমান্বয়ে যোগ হবে। তো কিভাবে যোগ হবে দেখো, প্রথমটা যেভাবে আছে ওভাবেই থাকবে 22,500। এখন প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ 25,000, তাহলে 22,500 আর 25,000 যোগ করলে হবে 47,500। এরপরে 47,500 সাথে 27,500 যোগ করবা, তাহলে 75,000। 75,000 সাথে 30,000 যোগ করবা, তাহলে 1,05,000। 1,05,000 সাথে 32,500 যোগ করলে 1,37,500। অর্থাৎ ফার্স্টটার সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, তৃতীয়টার সাথে চতুর্থ, এইভাবে। তাহলে এই কলামটা আমরা করব শুধু পেব্যাক পিরিয়ড। এরপর আসো পিভি ফ্যাক্টর 10%। এই যে দেখো 10%, এই যে ডিসকাউন্টিং ফ্যাক্টর 5 নাম্বার রিকোয়ারমেন্টে বলা আছে ডিসকাউন্টিং ফ্যাক্টর। হ্যাঁ, ডিসকাউন্টিং ফ্যাক্টরের অপর নামই বলছি পিভি ফ্যাক্টর। তো পিভি ফ্যাক্টরের মানগুলো আমি তখনও বলছি যে তোমরা এটা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা, নিয়ে গেলে বেস্ট। বইয়ের পিছনে আছে, ফিনান্স বইয়ের পিছনে আছে। আর যদি কোনো কারণে ছক নিয়ে না যাও, তাহলে আমি একটা সূত্র দেখাইছি, 1/1 + i হোল টু দি পাওয়ার n। i মানে এখানে পিভি ফ্যাক্টর, দ্যাট মিনস 10%। আর n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। ফার্স্ট ইয়ারের জন্য 1 দিবা, সেকেন্ড ইয়ারের জন্য 2 দিবা, থার্ড ইয়ারের জন্য 3 দিবা, যদি তুমি পিভি ফ্যাক্টরের মান ফর্মুলা দিয়ে করতে চাও। ঠিক আছে, এরপরে আসো পরের কলামটা হচ্ছে আমাদের পিভি, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে বের করব? জাস্ট সিএফএটি কে, এই সিএফএটি কে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে, তুমি কম্পিউটেশন টেবলে দেখবা জেনারেলি আমাদের একটা অভ্যাস আছে, আমরা সিসিএফএটি কে সবার শেষের কলামে রাখি। সবার শেষের কলামে রাখাটাই বেটার। সিসিএফএটিটা সবসময় শেষের দিকে রাখবা, তাহলে ঝামেলা কম হবে। তো আমরা পিভি কিভাবে পাবো? সিএফএটি কে, এই সিএফএটি কে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করব। হ্যাঁ, সিএফএটি কে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে প্রেজেন্ট ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ছক। এখন আসো মাত্র দুইটা জিনিসকে টোটাল করছি, একটা হচ্ছে ইএটি টোটাল বের করছি, আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু টোটাল বের করছি। শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই। শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে, শোনা যাচ্ছে ভাই? ওকে ওকে। তাহলে এখানে এত আঁকা কি কোত্থেকে আসলো? আচ্ছা যাই হোক, তাক করছে পিডিএফ। আচ্ছা, তাহলে দুইটা ফিগার মাত্র টোটাল করছি, একটা হচ্ছে ইএটি আর একটা হচ্ছে পিবি। কারণ এই দুটো আমাদের রিকোয়ারমেন্টে লাগবে। পিবি টোটাল লাগবে কেন? এই যে এনপিবি, এন্ড এক কেউ একজন রাখতেছো এখানে, কারো হয়তো হয়তো কন্ট্রোল গেছে, শুধু শুধু দুষ্টামি করতেছে কেন? ও চালু বেশি। এখন এগুলো ডিস্টার্ব করবে না, এখন শেষ মুহূর্তে আছি। দেখো আবার দেখো, এই এনপিবি রিকোয়ারমেন্টে চাইলে, এনপিবি রিকোয়ারমেন্ট চাইলে তখন আমরা প্রেজেন্ট ভ্যালু টোটাল বের করব। এনপিবি রিকোয়ারমেন্টে চাইলে প্রেজেন্ট ভ্যালু টোটাল বের করব। আর ইএটি টোটাল কখন করব? ইএটি টোটাল করব এই যে এআরআর থাকলে, এআরআর থাকলে ইএটি টোটাল লাগবে। কেন লাগবে? এখন আসো আমরা ফর্মুলাগুলো দেখি, সলিউশনটা। আসো দেখো, প্রথমে পেব্যাক পিরিয়ড 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের, এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্ট। এখানে এটা পড়ো না, একটু কারেকশন করবা। এই জায়গায় একটা এ বসবে, এই জায়গায় একটা কি বসবে? এ বসবে। কেমন? পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে a প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। ঠিক আছে, এই জায়গায় এই পেব্যাক পিরিয়ডের এই জায়গায় একটা এ বসাবা সবাই, a প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। ঠিক আছে, তো পেব্যাক পিরিয়ডের মান আমরা কিভাবে বসাবো? প্রথমে আমরা এনসিও বসাবো। এনসিও আমাদের প্রশ্নের একদম শুরুতে দেওয়া ছিল 1 লক্ষ টাকা। এনসিও আমাদের প্রশ্নের শুরুতে দেওয়া ছিল 1 লক্ষ টাকা। কেমন? আচ্ছা, এরপরে দেখো সি, এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে দেখো, অনেকে জানার পরও তারপরে ভুল করে। সি কোত্থেকে লিখবো? সি এর মানটা কোত্থেকে আসবে? খেয়াল রাখবা, এই সি এর মানটার জন্য, সি এর মানটা বের করার জন্যই আমাদেরকে এই সিসিএফএটির কলামটা করতে হয়। সি এর মানের জন্য, এই মানটার জন্যই
সিসিএফএটি এর কলামটা করতে হয়। তাহলে খেয়াল রাখবা এই সি মানে হচ্ছে সিসিএফএটি এর যে মানটা এনসিও এর সমান, এনসিও এর সমান অথবা কাছাকাছি ছোট, এনসিও এর সমান অথবা কাছাকাছি ছোট। আবার বলতেছি, সি হচ্ছে সিসিএফএটির ওই মানটাই যেটা এই 1 লাখের সমান অথবা কাছাকাছি ছোট। তাহলে আমি দেখব যে সিসিএফএটির ঘরে বরাবর 1 লাখ আছে কিনা, নাই। বরাবর যেহেতু 1 লাখ নাই, তাহলে দেখব কাছাকাছি ছোট কোনটা আছে। কাছাকাছি ছোট আছে 75,000, কখনোই বড় নেওয়া যাবে না, ছোট নিতে হবে, এই জন্য এখানে 75,000 বসছে। তাহলে সি এর মান পেয়ে গেলাম। এখন আসো, এই জায়গায় একটা এ বসার কথা ছিল, আমি বারবার বলতেছি ভুলে এখানে এটা বসে নাই। এ মানে কি? এ মানে হচ্ছে সি যে বছরে পড়বে, এই যে সি 75,000 এই টাকাটা কোন বছরে পড়ছে? 3 নাম্বার বছরে। 75,000 এই টাকাটা কোন নাম্বার ইয়ারে পড়ছে? 3 নাম্বার ইয়ারে। তাহলে এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 3। আর ডি, ডি এর মান কোনটা বসাবো? ডি হচ্ছে এ যে বছরে পড়ছে, দ্যাট মিনস 3 নাম্বার বছরে, এ যে বছরে বসছে তার পরের বছরের সিএফএটি, পরের বছর মানে চতুর্থ বছরের সিএফএটিটাকে বলা হয় ডি। তাহলে আবার একটু রিপিট করি, প্রথমে এনসিও বসাবা, সেটা প্রশ্ন থেকে দেখে বসাবা 1 লাখ। এরপরে সি বসাবা, সিসিএফএটির যে মানটা 1 লাখের সমান অথবা কাছাকাছি, সিসিএফএটির যে মানটা 1 লাখের সমান অথবা কাছাকাছি। এরপরে এ বসাবা, সি যে বছরে বসবে সে বছরটাই হচ্ছে এ। এরপর এ বসানোর পর এ যে বছরে তারপরের বছরের সিএফএটিটাকে বলবো ডি। এই হচ্ছে পেব্যাক পিরিয়ড। এরপর আসো সেকেন্ড রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট 2 এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এভারেজ ইএটি বাই এভারেজ ইনভেস্টমেন্ট। তো এভারেজ ইএটির জন্য আমাদেরকে ওয়ার্কিং করতে হবে। এই যে দেখো, টোটাল ইএটিকে নাম্বার অফ ইয়ার্স দ্বারা ভাগ করে দিয়েছি। টোটাল ইএটিকে কি করা হয়েছে? নাম্বার অফ ইয়ার্স দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক আছে? উপরে হচ্ছে টোটাল ইএটি, নিচে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। আর এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র এনসিও প্লাস এসবি বাই 2। এখানে যদিও নেটওয়ার্কিং ক্যাপিটালও লেখা যেত, যেহেতু প্রশ্নে নেটওয়ার্কিং ক্যাপিটাল নাই সেজন্য লেখা হয় নাই, সেজন্য এনসিও প্লাস সেলভেজ ভ্যালু বাই 2, ঠিক আছে? এনসিও হচ্ছে আমাদের 1 লাখ, সেলভেজ ভ্যালু দেওয়া ছিল না, তাহলে 1 লাখকে 2 দিয়ে ভাগ করলে 50,000। এই যে একটা শূন্য কোত্থেকে আসছে, এই জায়গায় এনডব্লিউসি ছিল, নেটওয়ার্কিং ক্যাপিটাল। ফর্মুলার পেজে গিয়ে দেখবা, হ্যাঁ, ফর্মুলার পেজে গিয়ে দেখবা এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে নেটওয়ার্কিং ক্যাপিটাল প্লাস এনসিও প্লাস সেলভেজ ভ্যালু বাই 2। তো নেটওয়ার্কিং ক্যাপিটাল প্রশ্নে নাই বিদায় এখানে শূন্য বসছে, সেলভেজ ভ্যালু নাই বিদায় এখানে কি বসছে? শূন্য বসছে। আচ্ছা, তাহলে মানগুলো বের করে এরপর এখানে 15% আসছে, আশা করি বুঝছো। এরপর আসো আরওআই। এই যে দেখো আরওআই দেখা যাচ্ছে একটু নিচে, এটা পিডিএফ তো নিচে থাকলেও একটু কষ্ট করে দেখো। এটা আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এভারেজ ইএটি কে অরিজিনাল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করব। এভারেজ ইএটি কে কি দিয়ে ভাগ করব? অরিজিনাল ইনভেস্টমেন্ট। তো দেখো এভারেজ ইএটি তো আমরা আগে থেকে বের করে রাখছি 7,500 টাকা, আর অরিজিনাল ইনভেস্টমেন্টটা দেখো সলিউশনটা, এই যে এভারেজ ইএটি হচ্ছে 7,500 আর অরিজিনাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1,000। এনসিও যেটা সেটাই অরিজিনাল ইনভেস্টমেন্ট 7.5%। হ্যাঁ, আচ্ছা। এরপর এদিকে দেখো যে 4 নাম্বার রিকোয়ারমেন্ট, পেব্যাক রিসিপ্রোকাল। পেব্যাক রিসিপ্রোকালের সূত্র হচ্ছে গিয়ে কি? 1/PVP, 1/পেব্যাক পিরিয়ড। তো আমাদের পেব্যাক পিরিয়ডের আমরা কত পাইছিলাম? পেব্যাক পিরিয়ডে শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো তো, নেটে একটু প্রবলেম হচ্ছে। ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ একজন বেশি ডিস্টার্ব শোনা করতেছে, যাচ্ছে কিন্তু ধীরে আসতেছে, কিছু ওয়ার্ড গ্যাপ যাচ্ছে। কেউ একজন ডিস্টার্ব করতেছে এখন।
তো যদি ফাইন্ড আউট করতে পারি ওর অ্যাডমিশন এইসব আঁকাকিগুলা ভাইয়া আমার কথা স্যার হচ্ছে এখানে Friend সবার আছে স্ক্রিনে এখানে একটা আরেকটা। অপশন আসতেছে লিখতে পারার, এখানে আমরা স্ক্রিনে একটা স্যার, অপশন এটাও আছে, ওটা সম্ভবত ক্লিক বন্ধ করলে করা আমরা যায়। লিখতে পারবো। হ্যাঁ বন্ধ ওটা করা একটু যাবে, বন্ধ কিন্তু করা যাবে। আমি এখন বন্ধ করতে গেলে সময় নষ্ট হবে, সেজন্য ওদিকে যাচ্ছি না। কিন্তু ম্যাচিউর স্টুডেন্ট হয়েও সে কেন এই কাজটা করবে? কন্টিনিউ ওকে, বলো তো। আর না হ্যাক করতে হয় না, সবাইকে- আমরাও আঁকতে পারতেছি। সবাইকে ক্লাস ভাই শেষে এটা সবার কাছে আসতেছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যাদের ম্যাচুরিটি নাই তারাই করতেছে। আমি বলি সবাইকে ক্লাস শেষে 2 মিনিট টাইম দিব, ওকে ইচ্ছে মতো গালি দিবা, ঠিক আছে? ওকে ইয়েস স্যার। ভাইয়া আমি মাস্টার্স গালিস সব কেন আচ্ছা দেখো, পেব্যাক রিসিপ্রোকাল হচ্ছে 1 পেব্যাক পিরিয়ড। তো পেব্যাক পিরিয়ডের মান তো আমরা অলরেডি আগেই পাইছি, এই যে 3.83 ইয়ার্স, 3.83 ইয়ার্স, ঠিক আছে? এটাকে জাস্ট বসাই দিছি 1/3.83, তা 26.11%। আমরা একদম শেষ পর্যায়ে, এরপরে রিকোয়ারমেন্ট 5 নেট প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বাদ দিব। টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা ছকের মধ্যে যোগফল বের করছি, সেখান থেকে এনসিও বাদ দিছি 2426। প্রফিটেবিলিটি ইন্ডেক্স, টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিও দিয়ে ভাগ। এখন দেখে দেখে শুধু মানগুলো বসাই দিবা। আর সবার শেষে হচ্ছে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স এনপিভি বাই এনসিও, ঠিক আছে? এখানে নিচে শুধু এনসিও লিখলেও চলবে, এই যে এখানে লেখা আছে পিবি অন এনসিও, এটা না লিখলেও চলবে, তুমি ডাইরেক্ট এনসিও লিখে দাও, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি এই একটা অঙ্ক ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপর দেখো 2 নাম্বার অঙ্কের সলিউশন আছে, তারপরে 3 নাম্বার অঙ্কের সলিউশন আছে, ঠিক আছে? আমি 4 নাম্বার অঙ্কের সলিউশন আছে, 4টা অঙ্ক আমি তোমাদেরকে সলিউশন করে কম্পিউটারে সলিউশন করে রাখছি। আমি এটা একটু পরে এখন আপলোড দিব, এবং নিচে কয়েকটা হোমওয়ার্ক আছে, একদম ইজি হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তোমরা করবা, করে জাস্ট আগামী ক্লাসে আমাকে আনসারগুলো একটু বলবা, ঠিক আছে? আমি জাস্ট আনসারগুলো বললে আমি বুঝতে পারবো। তা আমি 4টা অঙ্ক সলিউশন করে দিছি এই জন্যই যেন তুমি বাসায় করতে গিয়ে সমস্যা না হয়, হ্যাঁ? কারণ অনলাইন ক্লাস, সবকিছু সরাসরি প্রশ্ন করতে পারতেছো না, ঠিক আছে? কিছু না কিছু জায়গায় ল্যাকিংস থাকবে, কিছু কিছু জায়গায় তুমি বুঝবা না। এই জন্য আমি তোমাকে প্রত্যেকটা ক্লাসে কিছু অঙ্ক আমি সলিউশন করে দিব। ওই তুমি সলিউশনটা দেখলে আশা করি যেগুলো হোমওয়ার্ক দিব এগুলো তুমি এমনিতে নিজ থেকেই করতে পারবা, হ্যাঁ? তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আশা করি ক্লাস তোমাদের তোমরা বুঝছো। চেষ্টা করবো সামনে আরো ভালো করে নেওয়ার জন্য। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করবা, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ বলো। ভাইয়া পরের পিভি ফ্যাক্টরটা বের করতে একটু সমস্যা হয়, ওটা কিভাবে বের করব? হ্যাঁ, ওটা আইআরআর এর অঙ্ক, আইআরআর এর অঙ্ক আমরা 3 নাম্বার ক্লাসে নিব। 3 নাম্বার ক্লাসে আইআরআর এর পিভি অঙ্ক। ফ্যাক্টরকে আর কি কি বলে যদি আরেকবার বলতেন? পিভি ফ্যাক্টরকে ডিসকাউন্টিং ফ্যাক্টর অথবা কস্ট অফ ক্যাপিটাল বলে। ডিসকাউন্টিং ফ্যাক্টর অথবা কস্ট অফ ক্যাপিটাল বলে। ঠিক আছে ইতনা বড় বেশ সৃষ্টি হচ্ছে। কি বলছেন? ভাইয়া ডিসকাউন্টিং ফ্যাক্টর অথবা কস্ট অফ ক্যাপিটাল। ভাইয়া এনসিওর কি আর কোনো নাম আছে? এনসিওর এনসিও সাধারণত আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা সেটাকে বলি, বা ইনিশিয়াল কস্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা কি আমরা মূলত এনসিও বলি যদি ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে। ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে তখন এটা যোগ করে দিতে হবে। আর কারোর প্রশ্ন? ভাইয়া থার্ড ইয়ার এক্সামে আমরা মাইনাস ফিগারের ম্যাথ পাইছিলাম, ওরকম একটা যদি করা দিতে হতো। মাইনাস ফিগার না, আসলে ইনভেস্টমেন্টকে নেগেটিভ শো করে 0 ইয়ার্সে। আসলে সেটা নেগেটিভ না, তুমি ইনভেস্টমেন্ট করলে তোমার টাকা চলে যাচ্ছে, তো টাকা যাচ্ছে যেহেতু সেটাকে জন্য মাইনাস দেখাইছে। হ্যাঁ, আমি তাহলে একটা, হ্যাঁ এটা মূলত মাইনাস না, ওটা মূলত মাইনাস না। প্রশ্নের সমস্যা কি ছিল? হ্যাঁ মানে ওই প্রশ্নটাতে সমস্যা কি ছিল? সবারই সমস্যা হয়েছে ওটাতে। আচ্ছা, প্রশ্নটা, হ্যাঁ প্রশ্নটা আমার তো এখন মনে আসতেছে না, তাহলে প্রশ্নটা আমাকে একটু আরেকবার দেখাবো আর কি, ঠিক আছে? কেউ একজন মেসেঞ্জারে দিবা। হ্যাঁ, কারো প্রশ্ন? স্যার ট্যাক্স রেট থাকলে তো বুঝবো যে ওটা সিএফবিটি। ইয়েস। হ্যাঁ, কিন্তু যখন সিএফএটি দেয়া থাকবে বা ইএটি দেয়া থাকবে, এখন দুইটার মধ্যে পার্থক্য কি? সিএফএটি আর ইএটি কিভাবে বুঝবো? ইএটি হচ্ছে, সিএফএটি হচ্ছে ডেপ্রিসিয়েশন যোগ করার পর, আর ইএটি হচ্ছে ডেপ্রিসিয়েশন তোমার যোগ করার আগে হচ্ছে ইএটি, ঠিক আছে? আমরা ইএটিটা পাই কিভাবে? তো
তোমার সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাই। এখন প্রশ্ন যদি ইএটি দেয়া থাকে, এখন ওই ধরনের অঙ্কে যদি তোমার মনে করো পেব্যাক পিরিয়ড বের করতে বলছে বা এনপিভি বের করতে বলছে বা এমন রিকোয়ারমেন্ট দিছে যেগুলোতে সিএফইটি দরকার, তো সিএফইটি দরকার হলে তাহলে তুমি ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করবা, তাহলে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। ওটা সাধারণত থাকে না, আর থাকলেও তুমি বুঝতে পারবা যে ওখানে ইনফরমেশন লেখা দেখে বুঝতে পারবা যে আর্নিং আফটার ট্যাক্স লেখা আছে কিনা। আর আচ্ছা স্যার পিবিপি এর পাশে এ লিখতে বলছিলেন যে দুইজন একসাথে প্রশ্ন করতেছে, আবার বলো, একজন বলো। এখন দুজনে চুপ। পিবিপি এর পাশে এ লিখতে বলছিলেন যে ওটা কোথায় জানি আমি গোলাই ফেলছি। আচ্ছা, পেব্যাক মানে বয়সটা পরিচিত মনে হচ্ছে। পেব্যাক পিরিয়ড সমান এ প্লাস এনসিও এ প্লাস। হ্যাঁ, এ প্লাস। হ্যাঁ আচ্ছা, এরপর স্যার তারপর পিবিআরটা তারপর তো দেওয়া আছে ওখানে, শুধু এ প্লাসে না আসে নাই যে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি সি মাইনাস ডি। ফর্মুলার পেজে আছে, দেখবা। আর কারো প্রশ্ন? স্যার পিবিআরটা কেন বের করা হয়েছে? পিবি পিবিআর যে পেব্যাক রেসিপ্রোকাল, পেব্যাক পিরিয়ডের উল্টোটা। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা এটা কেন বের করা হয়েছে? এটা তো কোথাও লাগে না। হ্যাঁ, কনসেপ্টটা আসলে বই তো ক্লিয়ার না, বইতে জিনিসটা জাস্ট এতটুকুই বলা আছে, জাস্ট পেব্যাক পিরিয়ডকে বিপরীত করলে পিবিআর পাওয়া যায়। মূলত এখানে বলা হচ্ছে যে আয়ের হারগুলো বের করার জন্য, যে পেব্যাক পিরিয়ড দিয়ে বের করা যায় যে কতদিনে টাকাটা উঠে আসবে, কিন্তু আমার উপার্জন হচ্ছে কত পার্সেন্ট হারে সেটা বোঝা যাচ্ছে না। সেজন্য উপার্জনটা আমার কত পার্সেন্ট হারে হচ্ছে সেটা জানার জন্য মূলত পিবিআর দিয়ে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, পার্সেন্টেজটা বের করতে হচ্ছে। অর্থাৎ পেব্যাক পিরিয়ড আমাদের ক্লাস কখন হবে? এটা কি কোনো সপ্তাহে এই কয়দিন, মানে সপ্তাহে 3 দিন 4 দিন কিরকম সিস্টেম হবে? 3 সাবজেক্ট তো মিনিমাম 3 দিন ক্লাস মিনিমাম। হ্যাঁ, এই সপ্তাহে। আচ্ছা, আর টাইমটা কি এখন যেরকম আজকে রাতে 8টা বাজে হয়েছে, এটা কি রাত 8টা বা দিনে বিকেলে যে কোনো টাইমে হবে? আমার ক্লাসটা আমি বলে দিয়েছি যে হয় 3:30টা, না হয় রাত 8টা, হয় 3:30টা, না হয় রাত 8টা। হ্যাঁ, তো কখনো তোমাদের সাথে 3:30টায় হবে, কখনো রাত 8টায় হবে, এরকম হতে পারে আমারটা আর কি। আমার ক্লাস তো বেশি না, তোমাদের সাথে 10টা ক্লাস। ভালো হয়, হোমওয়ার্ক দেখতে পাচ্ছি না। হোমওয়ার্ক তো আমি তো তোমাকে এখন শিখতে দিয়ে দিব, আমি তো এটা এখন আপলোড দিব, বারবার দেখবা, সমস্যা নেই, ঠিক আছে? তো আচ্ছা, ঠিক আছে, ক্লাস কেমন লাগলো একটু বলো। ভালো লাগছে, ভালো। এমনি আমি কিন্তু ক্লাসটা ভালো লাগছে, কিন্তু বলত্তার উদ্দেশ্যে কিছু বলার যদি সুযোগ দিতে। হ্যাঁ, ওই যে কিছু আগে করছে কি আকিবুকি মানুষটা নিবে সেই হচ্ছে কালপ্রিট। শাকিল জুবায়ের আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। জুবাইরকে দেখা ইনশাআল্লাহ যাচ্ছে না। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে, দেখা হবে। আমি একটা ক্লাসের ভিডিও আপলোড দিব, তোমরা ওখানে কোনো কিছু থাকলে কমেন্ট করবে, কেমন? তো আজ তাহলে এতটুকু থাক, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। সবাই শীটটা ডাউনলোড করে নিবা, শীটটা ডাউনলোড করো।